এনিওয়ে, সো আমি দেখতে পাচ্ছি অলরেডি 216 জন জয়েন করছে, বাট আরো জয়েন করবে হয়তো। আমরা সবকিছু নিয়ে আলোচনা করব ফার্স্ট টু লাস্ট। হ্যাঁ, মানে আমরা আমাদের কম্পিটিশনটা কিভাবে হবে, আমরা যারা পার্টিসিপেন্ট আপনারা থাকবেন তারা কি কি কোন কোন চ্যালেঞ্জ গুলো আপনাদের নেওয়া লাগবে, এটা থেকে শুরু করে আমাদের যে টুলস এন্ড টেকনিক্স আমরা কোনগুলো ইউজ করব এন্ড আদার থিংস। হ্যাঁ, তো আমরা আস্তে আস্তে করে যাব, ওইটা নিয়ে সমস্যা নেই। আমি একটু জাস্ট, তো ফার্স্ট অফ অল আমি আপনাদের কাছ থেকে খুব স্পেসিফিক কোশ্চেন, আসলে এখানে আপনারা অনেক পিপল, সো ইটস নট পসিবল টু গেট এভরি কোশ্চেন ফ্রম হিয়ার। সো হোয়াট আই ক্যান ডু, যে আপনাদেরকে একটা ফর্ম দিয়ে দিব, অর আমাদের ইয়াতে আমরা ক্লাস শেষে একটা ফর্ম দিব, যদি আপনাদের কোশ্চেন থাকে ফর্মে করলে দেন আমরা ওইটার আন্ডারে একটা অ্যান্সার আমরা রেডি করে আপনাদেরকে ফর্মটা সহ পাঠিয়ে দিব ওই ফর্মের আন্ডারে। হ্যাঁ, মানে এটা দেখা যাচ্ছে গুগল শিট দিয়ে দিলাম, তো সেটার আপনার কোশ্চেন পাশে অ্যান্সার দিয়ে আমরা পাঠিয়ে দিব। এনিওয়ে, সো এটা নিয়ে সমস্যা হবে না। আর সবচেয়ে বড় ব্যাপার আপনাদের জন্য একটা খুশির সংবাদ, সেটা হলো যে একটা একটা দুঃখের সংবাদ, একটা খুশির সংবাদ। দুঃখের সংবাদটা হলো আপনারা আপনারা যদি ক্লাস না করেন তাহলে আপনাদের 10 মার্ক কম থাকবে, অর্থাৎ অ্যাটেন্ডেন্সের উপরে 10 মার্কস থাকবে। টোটাল 100 মার্কসের আপনার কম্পিটিশন হবে, তার ভিতরে অ্যাটেন্ডেন্সের উপরে 10 মার্কস থাকবে। আচ্ছা, আপনাদের এই যে আজকে এখানে আসছেন, অটো অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে, আমাদের সিস্টেম আছে। সো যারা থাকবেন শুধুমাত্র তাদের অ্যাটেন্ডেন্স, মানে তাদের ইয়াটা হবে, মানে তাদের অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হবে, আদারওয়াইজ 10 মার্কস তারা ডাউন করবে। এটা আমি আবারও একটু পরে বলে দিব সবাই জয়েন করার পরে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো যে এবং কে কত সময় থাকতেছে এটা সেটাও মেজার করবে, নো প্রবলেম। গুগল মানে গুগল ক্লাসরুমের এটাই সরাসরি আছে, সো এটা আমরা দেখতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আপনাদের নাম্বার বন্টনটা আমরা বলে দিব। আপনাদের টোটাল 3টা ক্লাস হবে, 3টা ক্লাসের উপরে অ্যাটেন্ডেন্স হবে। অ্যাটেন্ডেন্সের উপরে আপনার নাম্বার থাকবে 10, আর 90 অর্থাৎ 90 নাম্বার থাকবে হলো আপনার আমাদের যে মডিউলে। হ্যাঁ, মডিউল বলতে আপনাদের এই 3টা ক্লাসে যেগুলো বলা হবে সেই বিষয়গুলোর উপরে। তো আমরা যেটা করব, আমরা হলো যে আপনার টোটাল বিষয়টা এখানে আলোচনা করব। আপনার টোটাল বিষয়টা বলতে ডেটা লিটারেসি, যেটা আমরা বলি ডেটা অ্যানালিটিক্স এর শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে ডেটা অ্যানালিটিক্স সারা পৃথিবীতে চলে। দেন আমরা আলোচনা করব যে পাইথন দিয়ে একটা ছোট প্রজেক্ট করাবো আপনাদেরকে। হ্যাঁ, রেকর্ডিং দেওয়া হবে। আচ্ছা, এই এটা একটা খুশির সংবাদ যে রেকর্ডিং দেওয়া হবে, ওইটাই বলতে চাচ্ছিলাম যে দুইটা সংবাদ, একটা হলো রেকর্ডিং দেওয়া হবে, আর একটা খারাপ সংবাদ হলো আপনার অ্যাটেন্ডেন্সে 10 নম্বর থাকবে। তো যাক, বুঝতেই তো পারতেছেন কম্পিটিশনটা। আপনার রেকর্ডিং আপনাদেরকে দিব, কারণ কি রেকর্ডিং এর উপরে, কারণ আপনি তো ধরেন যে এখন হয়তো অনেক কিছু নাও বুঝতে পারেন, প্রবলেম হতে পারে। রেকর্ডিং যদি আপনাকে না দিই তাহলে তো আপনারা পরবর্তীতে প্রবলেমে পড়বেন, তাই না? তো আমরা চাই না যে আপনারা মানে এখান থেকে বেস্টটা না নিয়ে যান, আমরা চাই আপনারা এখান থেকে বেস্ট নিয়ে যান। হ্যাঁ, সো এই জন্য আমরা ডিসিশন নিয়েছি যে আমরা টিম করে যে আপনাদেরকে রেকর্ডিং দিব, ওইটা নিয়ে কোনো অসুবিধা নাই। বাট আমি আবারও বলতেছি, রেকর্ডিং পাওয়ার আশায় কেউ যদি ক্লাস মিস করেন, আপনার 10 মার্কস, আপনার কিন্তু 3টা ক্লাসেই থাকতে হবে টু গেট দিস 10 মার্কস। ওকে, সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস, আমি আবারও বলে দেবো ক্লাসের মধ্যে। আচ্ছা, আমি প্রসিডিউর টা বলি। ফার্স্ট অফ অল, আমরা আমাদের কম্পিটিশন আমাদের 3 ভাবে আমরা মার্কিং করব। একটা হলো কুইজ, আমরা টোটাল 60টা কুইজ রাখবো 3টা ক্লাসের উপরে, 60 কুইজ। 60 কুইজ থেকে 60 নাম্বার থাকবে আপনাদের। একটা প্রবলেম দেওয়া হবে, এই প্রবলেমে থাকবে 30 নাম্বার, আর অ্যাটেন্ডেন্সে 10 নাম্বার। এইটার উপরে বেস করে ওভারঅল আপনাদের রেজাল্টটা করা হবে। সো আমি আবারও একটু বলি যে আপনার 60 কুইজ 3টা ক্লাসের উপরে বেস করে, ক্লাসের মধ্য থেকেই থাকবে, আমরা বাইরের কোনো টপিক আনবো না, ওইটা নিয়ে কোনো টেনশন নাই। এবং ক্লাসের রেকর্ডিংস আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সো ওইটা নিয়েও প্যারা নাই। হ্যাঁ, সো আপনি ক্লাস সুন্দর করে দেখে দেন কুইজ পূরণ করতে পারবেন, ওইটা নিয়ে কোনো টেনশন নাই। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে যেহেতু বললাম যে আপনার রেকর্ডিং দিয়ে দেওয়া হবে এবং আপনার অ্যাটেন্ডেন্সের উপরে নাম্বার আছে, সো ইউ ডোন্ট হ্যাভ এনি, আপনি কোনোভাবেই কি করতে পারবেন না যে
আজকেও কুইজ না, এটা বলতেছি আমি আসতেছি, কুইজ কবে হবে বা কিভাবে হবে কোনো, আজকে যদি কুইজ হয় তাহলে তো আপনি মানে এটা তো মানে আপনি তো প্র্যাকটিস করতে পারবেন না। হ্যাঁ, আপনাকে রেকর্ডিং দেওয়া হবে, ওই রেকর্ডিং আপনি দেখবেন, কারণ দেখা যাচ্ছে আজকে হয়তো আপনি একটা টপিক ভালো করে বুঝতেছেন না। হুম, তো এটা যদি আমি এখন কুইজ নিই তাহলে তো এটা অন্যের সাথে, ধরেন এখানে হয়তো আগের থেকে একটা মানুষ একটু জানে, তো আমি যদি এখনই কুইজ নিই তাহলে সে এই অ্যাডভান্টেজটা পেয়ে যাবে। তো আমরা এটা নিব না, আমরা আগে আপনাদেরকে রেকর্ডিং দিব, আপনারা দেখবেন সুন্দর করে, আমরা একটা টাইম দিব, আপনাদের প্রবলেম দিব, দেখবেন, সলভ করবেন, দেন আপনাদের কাছ থেকে আমরা কুইজ নেব, যাতে করে আপনি সুন্দরভাবে বিষয়টা হ্যান্ডেল করতে পারেন। তো আমি আবার একটু বলি, 3টা ভাগে আমরা ভাগ করতেছি আপনার রেজাল্টকে, নাম্বারকে। একটা হলো যে আপনার তিনটা তিনটা ক্লাসের উপরে 60টা কুইজ থাকবে, 60টা কুইজে আপনার থাকবে 60 নাম্বার। তারপরে আপনার যে প্রবলেমটা দেওয়া হবে, একটা প্রজেক্ট করানো হবে ছোটখাটো, প্রজেক্টের উপরে একটা প্রবলেম দেওয়া হবে, সেই প্রবলেমে থাকবে 30 নাম্বার। অ্যান্ড লাস্টলি আপনাদের অ্যাটেন্ডেন্স, এই 3টা ক্লাসের অ্যাটেন্ডেন্সের উপরে 10 নাম্বার থাকবে। এখন একটা জিনিস একটু বলি, যেহেতু আমাদের এটা এন্ড টু এন্ড, আপনি যদি একটা ক্লাস মিস করেন আপনি অ্যাটেন্ডেন্সের টোটাল 10 নাম্বার হারাবেন, কোনো সুযোগ নাই ক্লাস মিস করার। ইউ হ্যাভ টু অ্যাটেন্ড এভরি ক্লাস ফর গেটিং দিস 10 নাম্বারস। ঠিক আছে, সো আপনাকে ভিডিও দিয়ে দেওয়া হবে বিধায় আপনি ক্লাস মিস করবেন, এই সুযোগ আমরা রাখি নাই। সো ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। জি আমি আসছি আপু, প্লিজ। এবং আমরা ক্লাসটা রাখছি কখন? 9:30টায়। সাধারণত 9:30টায় মানুষের কাজটা শেষ করে সে বাসায় আসতে পারে। 2 ঘন্টা করে ক্লাস টাইম আমরা, 9:30 থেকে 11:30। ঠিক আছে, দেখবেন যে আপনাদের সবকিছু, এই কোশ্চেন গুলা না করলে আমি খুশি হব, কারণ আমরা কিন্তু বারবার বারবার, এবং আপনাদের মেইলে বলা হয়েছে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলা হয়েছে, এগুলো একটু খেয়াল করবেন। হ্যাঁ, মেসেজ গুলো খেয়াল করবেন, এটা গুরুত্বপূর্ণ। কারণ দেখা যাচ্ছে আপনি এখানে 100 পিপল আমার কাছে যদি কোশ্চেন করে যে আমার কয়টায় থেকে কয়টা ক্লাস হবে, তো এটা দেখা যাচ্ছে আমার অন্তত 10 মিনিট সময় নষ্ট করবে, তার থেকে ওই 10 মিনিট আমি আপনাদেরকে পড়াতে পারবো, তাই না, দেখাতে পারবো সুন্দর করে জিনিসটা। সো আপনার যেহেতু ওইটার মেসেজ আছে সরাসরি, তো আপনি ওইটা সুন্দর করে দেখেন। হ্যালো হ্যালো। জি আচ্ছা, সবাই একটু না, এখনো টপিকস স্টার্ট হয়নি, আমরা টপিকসে যাইনি। আমরা যেটা বলতেছিলাম এটা লাস্টে আরেকবার একটু বলে দিব, সমস্যা নেই। তারপরে এখন একটু বলে দিলাম। আমি একটা কাজ করে আসি, গুগল অ্যাকাউন্টের নাম থেকে নেওয়া হবে, ওইটা আমরা অ্যাটেন্ডেন্স কিভাবে নেওয়া হয় সেটা আমরা দেখবো, এটা সমস্যা নাই। দেখেন আপনারা এখানে একটু খেয়াল করবেন, আপনাদের এই যে নামটা, হ্যাঁ, এটা একটু রিয়েল নাম, রিয়েল নেম দিবেন। হ্যাঁ, সো এখানে দেখেন এই জায়গায় নাম রিনেম করা যায়, বা আপনাদের গুগলের রিয়েল নেমটা দেওয়ার চেষ্টা করবেন। এখন এটা নিয়ে সমস্যা নাই, রিয়েল নেম না দিলেও ওটা আমরা কাউন্ট করতে পারবো। তবে আমরা যেটা ব্যক্তিগতভাবে সাজেস্ট করি সেটা হলো যে রিয়েল নেমটা দিবেন। হ্যাঁ, কোনো মানে ফেক নেম দিবেন না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, রেকর্ড পপ আপ কি দেওয়া হয়েছে নাকি? দেওয়া হয়েছে, রেকর্ড দেওয়া হয়েছে, ওটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, মেইল অ্যাড্রেস ম্যাটার করবে না, মেইল অ্যাড্রেস ম্যাটার করবে না, ওইটা নিয়ে সমস্যা নেই। আপনারা জাস্ট যেটা করবেন সেটা হলো রিয়েল নেমটা দিবেন। হ্যাঁ, এখানে রিয়েল নেমটা দিবেন, আপনার যে নাম সেই নামটা দিবেন। মানে অ্যাটলিস্ট আপনার নামের সাথে আমরা যেন ওই জায়গাটার নাম মিল পাই, যে নামটা আপনি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন। আমরা এটা ম্যাচ করাবো, মানে একটা এক্সেল ইয়া দিয়ে ম্যাচ করাবো। সো আমরা যেটা ব্যক্তিগতভাবে বলি সেটা হলো যে ডোন্ট ডু দিস, যে মানে হাবিজুবি নাম্বার দিয়ে নেম দিয়ে রাখবেন না। হ্যাঁ, চেঞ্জ করা যায়, দেখবেন। যদি না পারেন চেঞ্জ করতে, গুগলে সার্চ করবেন হাউ টু চেঞ্জ দ্য নাম্বার ইন, মানে গুগল, এই যে আপনার অ্যাকাউন্ট যেটা নেম, এটা যে হাউ টু চেঞ্জ দ্য নেম, যে গুগল ক্লাসরুমে নেম কিভাবে চেঞ্জ করতে হয়, এটা দিলেই আপনি পাবেন। ঠিক আছে, সো আমি আর ইয়া করতেছি না, আমরা ক্লাসের মধ্যে চলে যাব। ফার্স্ট অফ অল একটা জিনিস সম্বন্ধে একটু বলি, আপনারা এখানে যারা আসছেন সব কম বেশি সবাই হয়তো ডেটা অ্যানালাইসিস সম্বন্ধে একটা ধারণা আছে। হ্যাঁ, সো ডেটা অ্যানালাইসিস এখন এমন টপিকস, এমন একটা জিনিস যেটা আসলে সবারই প্রয়োজন, নট ফর দ্য সিএস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, নট অনলি ফর দ্য বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, নট অনলি ফর দ্য স্ট্যাটিস্টিক্স, ইটস ফর এভরিওয়ান। You can be from any background, you can be from any industry, from healthcare, from retail, from FMCG, from RMG, you can from any sector. You need data analysis. Okay,
এন্ড আমি যেটা করতে পারি, আই ক্যান শো ইউ সাম এক্সাম্পল যে আসলে সবার ডেটা অ্যানালাইসিসটা প্রয়োজন আছে কিনা। It can be data science, it can be machine learning, it can be artificial intelligence, it can be data analytics, it can be data analysis and database management. ডেটাকে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি, ডেটা অ্যানালাইসিসকে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, আমরা সব করব, কোনো ব্রিফ আমরা কোনো কিছুই বাদ দিব না। এটা ক্লাসে গেলেই বুঝতে পারবেন যে আমরা একেবারে বেসিক থেকে আলোচনা করব। এই জন্যই এই ক্লাসটাকে আমরা বলতেছি ডেটা লিটারেসি। এই প্রোগ্রামটাকে, এই যে ইয়াটাকে আমরা বলতেছি ডেটা লিটারেসি, ব্যাটেল অফ ইনসাইট। এনিওয়ে, সো আমরা ক্লাসে চলে যাব। তার আগে আপনাদের কাছ থেকে জাস্ট একটা ইয়েস নো কোশ্চেন আমি একটু জিজ্ঞাসা করে নিব। আচ্ছা, একটা মিনিট, ভিডিও আচ্ছা আমার কি ভিডিও স্ট্যাক হয়ে গেছে সবার কাছে, নাকি ওই যে ওনার পার্টিকুলার? আমি একটু কিছু জিনিস ক্লিয়ার করি, আমার কি ভিডিও স্ট্যাক হয়ে আছে? আচ্ছা, এই জিনিসটা ক্লিয়ার করে দিই আপনাদের কাছে। আপনার ব্যক্তিগতভাবে ইন্টারনেটের প্রবলেমের কারণে এই প্রবলেমগুলো হয়। সো আপনারা কখনোই এই ডিস্টার্ব গুলো করবে না। যদি সবার প্রবলেম হয় তাহলে বুঝতে হবে ইয়েস ভিডিও স্টক, এটা হলো আপনার ব্যক্তিগত প্রবলেম। সবাই নো বলতেছে, 2-3 জন, তার মানে এটা হলো আপনার এন্ডে ইন্টারনেট প্রবলেম। সো নো প্রবলেম, ক্লাস অ্যাটেন্ড করতে হবে, ক্লাসে থাকতে হবে। আমরা কিন্তু আপনাকে কি দিচ্ছি, রেকর্ডিং দিচ্ছি, সো ওইটা নিয়ে প্যারা নাই। ঠিক আছে, এনিওয়ে, সো আমরা যেটা করব, এখান থেকে একটু আমরা স্ক্রিনটা শেয়ার করে ফেলবো। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্ক্রিন? জি, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ফিডব্যাক। আচ্ছা, তো আমি আবার একটু বলে আসি, এখন নতুন কিছু জয়েন করছে, আমি আরেকটা বার বলে আসি। আপনাদের মার্কিং হবে 3টা ক্লাস্টারে। একটা হলো কুইজ, একটা হলো প্রবলেম, আর একটা হলো অ্যাটেন্ডেন্স। এই 3টা ক্লাসের অ্যাটেন্ডেন্সের উপরে নাম্বার থাকবে 10। আপনি যদি একটা ক্লাস মিস করেন, এই 10 নাম্বার মিস করবেন। আর আপনার কুইজে থাকবে হলো 60 নাম্বার, 60 নাম্বার 3টা ক্লাসের উপরে। আর 30 নাম্বার থাকবে প্রবলেমের উপরে। রেকর্ডিং দেওয়া হবে, কিন্তু ক্লাস মিস করা যাবে না, কারণ ক্লাসে 10 আপনার 10 নাম্বার আছে। রেকর্ডিং অবশ্যই দেওয়া হবে, কারণ রেকর্ডিং না দিলে আসলে আপনি কিভাবে পরবর্তীতে মানে এই প্রবলেম গুলো সলভ করার ক্ষেত্রে, কারণ আপনি তো এখন দেখা যাচ্ছে খুব একটা ক্লিয়ার নাও দেখতে পারেন, আপনার ইন্টারনেটের সমস্যা হতে পারে, অনেক ঝামেলা হতে পারে না। তো আমরা আসলে এগুলো নিয়ে চিন্তা করি যে আমরা যখন একটা কম্পিটিশন লঞ্চ করি বা কিছু করি, আমাদের সবকিছু নিয়ে ভাবতে হয়। আসলে আপনার এন্ডটাও আমাকে ভাবতে হবে, শুধু আমার দিক চিন্তা করলে হবে না। সো আমরা ওই চিন্তা করে আপনাদেরকে অবশ্যই ডিসিশন নিয়েছি যে আপনাদেরকে রেকর্ডিং দিয়ে দিব। সো ওইটা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই, আপনারা রেকর্ডিং পাবেন। আমি চলে যাচ্ছি, একটু ওপেন করি। আচ্ছা, দেখা যাচ্ছে না? আচ্ছা, what is data literacy? So conceptually, the ability to read, understand, create, communicate data as information is known as data literacy. যে আপনি একটা ডেটাকে প্রথমে জানলেন, সেটাকে বুঝলেন, একটা ডেটা ক্রিয়েট করলেন এবং কমিউনিকেট করলেন অ্যাজ এ ইনফরমেশন, তথ্য। মানে আপনি জাস্ট, আমি যদি সিম্পলি বলি যে আপনার একটা র ডেটা থেকে একটা ইনফরমেটিভ কিছু মানুষকে, যেমন আপনি বললেন যে একটা ডেটা আপনার কাছে আছে, আপনি বললেন যে আপনার অমুক প্রোডাক্টটা চলছে না। ঠিক আছে, আপনার অমুক প্রোডাক্ট, ধরেন প্রোডাক্ট অ্যানালাইসিস করতেছেন, তো আপনি বললেন যে আপনার কাছে ঠিক আছে 500 প্রোডাক্ট আছে, 300 প্রোডাক্ট খুব ভালো চলছে, আর 200 প্রোডাক্ট আপনি কিন্তু তৈরি করতেছেন, কিন্তু এটা আপনার মার্কেট নিচ্ছে না, খাচ্ছে না। সো এটা একটা আমরা এক্সাম্পল দিচ্ছি। তারপরে আমরা কি বলতে পারি, ডেটা লিটারেসি ইজ এ সেট অফ স্কিল to necessary to understand, explore, use, make decisions with and communicates using data. তার মানে আপনার একটা সেট অফ স্কিলস, যেটা কি করে, নেসেসারি টু আন্ডারস্ট্যান্ড, এক্সপ্লোর, মানে ডেটাকে বোঝা, মানে কমিউনিকেট করা, ইউজ করা, এক্সপ্লোর করার জন্য যে সেট অফ স্কিলস লাগে, এগুলোকে আমরা ডেটা লিটারেসি বলতেছি। তারপরে আমরা আরেকটা ভাবে খুব চমৎকার, এই পরের লাস্টের এক্সাম্পলটা আমার খুব ভালো লাগে, টু কনভার্ট এ সেট অফ মিনিংলেস disordered data into meaningful ordered information.
সো আপনি যদি একটা মিনিংলেস ডিসঅর্ডার ডেটা থেকে একটা মিনিংফুল ওয়ার্ডার ইনফরমেশনে নিয়ে আসতে পারেন, সেটাকে আমরা একটা মানে উই ক্যান সে ইট ইজ ডেটা লিটারেসি, যেসব টুলস অ্যান্ড টেকনিকের মাধ্যমে আপনি করবেন বা ডেটা যেভাবে আপনি ডেটাটাকে বুঝবেন। আমি যদি এক্সাম্পল দিই, ধরেন টেসলার সেলফ ড্রাইভিং কার আছে, অর্থাৎ ড্রাইভারলেস, ড্রাইভার লাগে না, ড্রাইভার ছাড়াই সে চলতে পারে। তো এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে বিকজ অফ টেসলা যেটা করেছে সেটা হলো সে অনেক ডেটাকে এক জায়গায় করেছে, ভিডিও থেকে শুরু করে বিশেষ করে ইমেজ, বিভিন্ন ফটোস। আপনি যদি 10টা ফটো এক জায়গায় ফেলে রাখেন, এটা আসলে কোনো মেক সেন্স করে না। বাট এই ফটোটাকে আপনি যখন কাজে লাগিয়ে একটা সেলফ ড্রাইভিং কার তৈরি করতেছেন, ইট মেক সেন্স। সো এইটাই যে মিনিংলেস ডিসঅর্ডার্ড সামথিং, একটা ফটো কি একটা ডেটা না? একটা ডেটা। এগুলো নিয়ে আমরা কথা বলবো। এই যে আমি কথা বলতেছি, এটাও একটা ডেটা, টেক্সট। এটা যদি আপনি কোনো একটা ডিভাইসে আউটপুট দিতে পারতেন, তো দেখা যেত কি একটা টেক্সট আকারে এটা প্রিন্ট হচ্ছে। সো প্রতিটা জিনিসই আলটিমেটলি আমরা যে কথা বলি, এই যে ভিডিও করি, অডিও, এই যে আমার যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আপনারা দেখতেছেন, এর আন্ডারে কিন্তু ওই 010101ই আছে, সেইটাকে আসলে এই জায়গাটায় আনা হয়। ঠিক আছে? সো সবকিছুই আলটিমেটলি ডেটা। কম্পিউটার কিন্তু 01 ছাড়া কিছুই বুঝে না। কম্পিউটার ওই বাইনারি নাম্বার ছাড়া কিছু, ইউ নো দ্যাট। আপনারা এখানে অনেকে ব্যাকগ্রাউন্ড আছেন, সিএস ব্যাকগ্রাউন্ড। আপনারা যদি সিএস ব্যাকগ্রাউন্ডটা নাও থাকে, কিন্তু আপনারা এটা পড়েছেন যে কম্পিউটার বাইনারি ছাড়া কিছুই বোঝে না, ওইটাকে কোড করে 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 এই জায়গাটায় আনা হয়। সো সিম্পলি আমি যদি বলি যে টু কনভার্ট সেট অফ মিনিংলেস ডিসঅর্ডার ডেটা ইনটু মিনিংফুল অর্ডার ইনফরমেশন, এটাই আমরা ডেটা লিটারেসি বলতেছি। ঠিক আছে? তো তারপরে এখানে খুব চমৎকার একটা জিনিস আছে, আপনারা একটু খেয়াল করেন যে ডেটা ফিল্ড, হ্যাঁ, ডেটা লিটারেসি অ্যাট এ গ্লান্স বা ডেটা অ্যাট এ গ্লান্স। আমি যদি সিম্পলি বলি যে ফার্স্ট অফ অল ডেটা অ্যাট এ গ্লান্স দিয়ে আমরা কি বোঝাতে চাচ্ছি এখানে? ডেটাটার আসলে এখন বর্তমানে ডেটা বলতে কি আমরা শুধু ডেটা সায়েন্স বুঝি, শুধু ডেটা অ্যানালিটিক্স বুঝি? নো, দেয়ার আর লটস অফ রোল অ্যাবাউট ডেটা। অনেক ডেটা রোল আছে যেটা এক্সিস্ট করে ইন দিস ওয়ার্ল্ড, এবং যেগুলোর নামে জব ক্রিয়েট হয়, হিউজ পরিমাণে জব। আপনি যদি লিঙ্কডিনে যান, আপনি যদি ইনডিড.কমে যান, আপনি যদি গ্লাসডোরে যান, আপনি যদি পৃথিবীর যেসব জব পোর্টাল গুলো আছে সেই জায়গায় যান এবং এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ দেন, দেখবেন যে কি পরিমাণ জব পোস্ট হয়েছে ইন দ্য ওয়ার্ল্ড। সো ওয়ার্ল্ড ইজ গোয়িং থ্রু দ্য ডেটা, বাট উই নিড টু অ্যাবজর্ব দিস ডেটা। থেকে ডেটা সায়েন্স সে যাওয়া যায়। আমি যদি একটু বলি কি কি আছে, আমরা এখানে একটু দেখি। ডেটাটা মাঝখানে আছে, তারপরে আমরা এখানে দেখি ডেটা সায়েন্স আছে, ডেটা ইঞ্জিনিয়ারিং আছে। ফিল্ড গুলা বলি, এগুলো নিয়ে আমরা আবার কথা বলবো, সমস্যা নেই। কোনটা ডেটা ইঞ্জিনিয়ারিং, কোন জায়গায় কারা কাজ করে, এটা সে পরবর্তী স্লাইডেই আছে। আমরা দেখি যে ডেটা আপাতত কি কি রোল থাকে আসলে। ডেটা ভিজুয়ালাইজেশন বা বিআই রোল বলা, এটাকে বিজনেস ইন্টেলিজেন্স রোল থাকতে পারে। মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, হ্যাঁ। তারপরে ডেটা অ্যানালিটিক্স, তারপরে ডেটা স্টোরেজ, মানে সহজ কথায় আমরা যদি বলি ডেটাবেজ ম্যানেজার, যারা মানে যারা ডেটা স্টোর করে। একটা ডেটাকে অ্যানালাইসিস করতে গেলে আগে ওই ডেটাটাকে স্টোর করা লাগবে। ডেটা অ্যানালাইসিস, এই ডেটা অ্যানালাইসিস এবং ডেটা অ্যানালিটিক্স একই জিনিস না, একটু ডিফারেন্স আছে, এটা নিয়ে আমরা কথা বলবো। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্সের একটা মানে সরি ডেটা সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট। এআই আসলে অনেক বড় জিনিস, এটার মধ্যে আবার ডেটা সায়েন্সের কিছু জিনিস আছে যেটা এআই এর মধ্যে পড়ে না, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো, নো প্রবলেম। তো প্রথমে একটু বলি যে এআই ইঞ্জিনিয়ার হতে পারে, ডেটা সায়েন্টিস্ট হতে পারে, ডেটা ইঞ্জিনিয়ার হতে পারে, ডেটা ভিজুয়ালাইজেশন, এটাকে আমরা বিআই অ্যানালিস্ট বলি। তারপরে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে পারে, ডেটা অ্যানালিটিক্স ইঞ্জিনিয়ার হতে পারে, ডেটা বেস ম্যানেজার হতে পারে, ডেটা অ্যানালাইসিস থেকে আমরা ডেটা ওই যে বলে ডেটা অ্যানালিস্ট হতে পারে, তারপরে আপনার এআই ইঞ্জিনিয়ার হতে পারে। তার মানে একটা ডেটা থেকে কত জব রোল ক্রিয়েট হয়েছে, এবং এই প্রত্যেকটা জব রোলে হাজার হাজার জব পোস্ট হচ্ছে। এগুলো কিন্তু আলাদা আলাদা রোল, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা অ্যাবসর্ব করবেন। তবে বিগিনারদের জন্য কিছু রোল আছে, সেই জায়গাটায় আমরা যাব। বিগিনারদের জন্য কিছু রোল আছে। আচ্ছা, এরপরে যদি একটু আমরা যাই, দেখেন যে ডেটা লিটারেসি প্রসিডিউর, আমি যদি এটা আমি সিম্পলি যদি বোঝাই যে আসলে ডেটাটা সারা পৃথিবীতে কিভাবে মানে ইয়া করতেছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এবং সেটা কিভাবে চলতেছে, কারা হ্যান্ডেল করতেছে, কিভাবে হ্যান্ডেল করতেছে। প্রথমে তো ওয়ার্ড অফ ডেটা, একেবারে র ডেটা যেটা,
হ্যাঁ, প্রথমে একেবারে র ডেটা, মানে ডেটার একটা ওয়ার্ল্ড, প্রত্যেকটা জায়গায় ডেটা আছে। যেমন ধরেন আপনি প্রতিদিন একটা আপনি যখন গুগলে যাচ্ছেন, অনেক সময় আপনাকে বলতেছে যে কুকি অ্যাকসেপ্ট করতে। তো তার দ্বারা কি করতেছে, ওই ওয়েবসাইটটা বা গুগল আপনার কাছ থেকে ডেটা নিয়ে নিচ্ছে, আপনাকে বলতেছে যে আই ওয়ান্ট ইউর ইনফরমেশন, ডু ইউ ওয়ান্ট টু গিভ মি দ্য ইনফরমেশন। সো আপনি কি করতেছেন, অ্যাকসেপ্ট দ্য কুকিজ ক্লিক করতেছেন, আপনাকে সবকিছু আপনার ইনফরমেশন, অর্থাৎ আপনি এই পর্যন্ত গুগলে যে আপনার যেসব ধরেন আপনার নামটা এগুলো তো নিচ্ছেই, তারপরে আপনার চলাফেরা বা আপনার ট্র্যাকিং অনেক কিছুই তারা নিতে পারে। দে হ্যাভ এবিলিটি টু অ্যাবজর্ব দিস কাইন্ড অফ ডেটা ফ্রম ইউ। সো যার কারণে আমরা কুকি অ্যাকসেপ্ট করবো, ওটা খুব একটা, ওরা আবার ওইটাকে কাজে লাগায়, অ্যাড ট্যাড বিভিন্ন কাজে লাগায়। সো আপনার চলাফেরার উপর বেস করে আপনার সামনে অ্যাড গুলা দেয়, রিকমেন্ডেশন সিস্টেম অ্যালগোরিদম গুলো ইউজ করে। এগুলো নিয়ে আমরা কথা বলবো বলতে জাস্ট আমরা বুঝাবো যে আসলে এগুলো কিভাবে কাজ করে এন্ড আদার থিংস। পরবর্তীতে আপনারা যেই সেক্টর নিয়ে কাজ করতে চান ডেটার, সেটাই চলে যাবেন। তবে আমি বলবো আপনারা সবাই ডেটায় আসেন। মানে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পারেন, আপনি ইন্ডাস্ট্রিতে যাবেন, বিজনেস ইন্ডাস্ট্রিতে, আপনি যেখানে যান, আপনার এখন ডেটা দরকার আছে। আপনার এখন এআই জানতে হবে, আপনার এখন এমএল এআই, যেমন সামনে একটা রোল, খুব একটা কথা আসবে, সেটা হলো যে এমএল এআই, মানে সরি, ডেটা অ্যানালিটিক্স এমএল এআই। ঠিক আছে, যে সহজ কথায় আমরা যদি বলি যে মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এমএল এআই, অর্থাৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু এই জায়গাটায় এমএল এআই লেখা থাকবে। ঠিক আছে, সো আমি এই জন্য আপনাদেরকে যেটা বলবো সেটা হলো যে আপনারা খুব এই বিষয় এখন ডেটার ব্যাপারে খুবই হবেন, যে যাতে করে আপনারা সিম্পলি ডেটা অ্যানালাইসিসের ব্যাপারে আপনার মাথার মধ্যে, যেটা আপনাদের প্রয়োজন নাওএডেজ প্রতিদিনের জীবনে। আচ্ছা, তারপরে আমরা একটু দেখি র ডেটা। প্রথমে র ডেটা থেকে ডেটা ইঞ্জিনিয়াররা যেটা করে সেটা হলো কালেক্ট অ্যান্ড স্টোর ডেটা, এই জায়গাটা হেল্প করে। হ্যাঁ, র ডেটা থেকে ডেটা ইঞ্জিনিয়াররা যে কালেক্ট অ্যান্ড স্টোর ডেটাতে হেল্প করে, তারা ডেটা পাইপলাইন তৈরি করে। ডেটা ইঞ্জিনিয়াররা ডেটা পাইপলাইন তৈরি করে। ডেটাবেজ ম্যানেজাররা তারা হলো কালেক্ট অ্যান্ড স্টোর ডেটা, মানে ডেটাটাকে স্টোর করে এবং কালেক্ট করে। ঠিক আছে, তারপরে ডেটা অ্যানালিস্টরা ওইটাকে ক্লিন করে, অর্গানাইজ করে। ঠিক আছে, এন্ড একটা জাস্ট আমি যদি সিম্পলি বলি যে তারা ওই জায়গা থেকে একটা কাজ করে, যে ডেটাবেজ ম্যানেজাররা, সেটা হলো যে ওই ডেটাবেজে কাকে সে অ্যাক্সেস দিবে, কে তার ডেটাটা দেখতে পারবে এন্ড আদার থিংস। হ্যাঁ, ডেটা অ্যাডমিনিস্ট্রেশনটাও তারা করে। তো ডেটা অ্যানালিস্টরা যেটা করে সেটাকে হলো ওই যে ডেটাবেজ ম্যানেজাররা যে ডেটাগুলো তারা একটা জায়গায় রাখলো, একটা জায়গায় তারা স্টোর করলো, সেই ডেটাটাকে তারা কি করে, ক্লিন অ্যান্ড অর্গানাইজ করে। হ্যাঁ, কারা করে, ডেটা অ্যানালিস্টরা। এই কাজটা আবার অনেক ক্ষেত্রে ডেটা সায়েন্টিস্টরাও করে, এই যে ক্লিন অ্যান্ড অর্গানাইজ করা। ঠিক আছে, সো এই যে ক্লিন অ্যান্ড অর্গানাইজ ডেটা, এই ডেটা সায়েন্টিস্টদের আসলে রোলটা একটু বড়। তারা ক্লিন অ্যান্ড অর্গানাইজও করে, আবার এই যে এআই, দেখেন এখানে যদি খেয়াল করেন, এটাও ডেটা সায়েন্টিস্টরা করে, এটাও ডেটা সায়েন্টিস্টরা করে। এখানে আসতেছি। সো তারপরে আমরা দেখতে পাচ্ছি এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিসটা হলো যে আপনার ডেটার একটা ট্রেন্ড এন্ড প্যাটার্ন দেখা বিভিন্ন চার্ট এন্ড গ্রাফস এর মাধ্যমে। এটা কারা করে, এটা ডেটা অ্যানালিস্টরাও করে, ডেটা সায়েন্টিস্টরাও করে। ডেটা অ্যানালিস্টরা সাধারণত এই জায়গায় এসে থেমে যায়। সাধারণত এখান থেকে বেসিক্যালি দুইটা রোল তৈরি হয়। একটা হলো ডেটা সায়েন্টিস্ট, যারা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিংও করে, অর্থাৎ ডেটা সায়েন্টিস্টরা আসলে অনেক কিছু জানা লাগে। যেমন ধরেন এই ডেটা সায়েন্টিস্টের এটাও জানা লাগতেছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, আবার অনেক সময় ডেটা ক্লিনিং অর্গানাইজ করা জানা লাগে, আবার কি রিসার্চ এন্ড ইনোভেশন জানা লাগে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে তারা এই যে রিপোর্ট ভিজুয়ালাইজেশন, কমিউনিকেশন, এগুলোও তাদের জানা লাগে। তো আরেকটা রোল আছে, সেটা হলো এমএল ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। মেশিন লার্নিং ইঞ্জিনিয়াররা যেটা করে সেটা হলো যে আপনার সিম্পলি মডেল তৈরি করে। আর তারা হলো ডিফারেন্ট মডেলের মাধ্যমে, যেমন মডেল বলতে কাকে বোঝায়, যেমন ধরেন যে সেলফ ড্রাইভিং কারের কথা বললাম, এটা একটা মডেল। তারপরে এই যে আপনার যেটাকে আমরা বলি ট্রাফিক কন্ট্রোল করা, এটা একটা মডেল। তারপরে প্রাইস প্রেডিকশন করা, মানে ফিউচার প্রেডিকশন করা, যে আসলে এই ঘটনাটা কি ঘটতে পারে, আমি কত টাকা খরচ করলে আবার কত টাকা সেলস আসতে পারে। হ্যাঁ, এরকম অনেক জিনিস যে ঘটে বা এই ধরনের মডেল যে তৈরি করে, এটা হলো বেসিক্যালি মেশিন লার্নিং ইঞ্জিনিয়াররা করে। ডেটা সায়েন্টিস্টরাও এই কাজ করে।
সো আরেকটা আছে হলো বিআই ডেভেলপার। বিআই বলতে বিজনেস ইন্টেলিজেন্স ডেভেলপার। আপনারা যদি এখানে একটু খেয়াল করেন আগে স্লাইডটাই, এই সবগুলো কিন্তু দেখেন ডেটা ইঞ্জিনিয়ারিং যেটা বলতেছিলাম, এই যে এই জায়গাটা, এই যে এই যে আপনার ডেটা পাইপলাইনটা তারা তৈরি করে, যে ডেটাটা দেখতে কেমন হবে, মানে কালেক্ট এন্ড স্টোর করার জন্য যে পাইপলাইনটা এটা তৈরি করে। আর ডেটাবেস ম্যানেজাররা তাদের ঠিক তাদের পরের রোলটাই এদের। সো এইভাবে কিন্তু পুরো সারা পৃথিবীতে ডেটাটা কাজ করে। সো এখন একটা ডেটা ঠিক এই জায়গা থেকে এসে এই জায়গা পর্যন্ত আসার জন্য কিন্তু অনেক কাঠখড় পুরায় তারপরে কিন্তু এই ডেটাতে, এই জন্য আমরা বলতেছি যে এখানে মিনিংলেস ডিসঅর্ডার থাকে, এখানে মিনিংফুল অর্ডার ইনফরমেশন, এই যে এই জায়গাগুলোতে মিনিংফুল অর্ডার ইনফরমেশনে সেই ডেটাটা পরিণত হয়। সো আমরা ওইখান থেকে দেখতে পারি যে আসলে যে কিভাবে সারা পৃথিবীতে ডেটাটা কাজ করে। ঠিক আছে? সো নাও ইউ আর, আই থিঙ্ক ইউ আর মানে এবল টু নো দ্যাট যে কত ধরনের রোল আছে, কত ধরনের মানে এই রোলগুলো কিভাবে কাজ করে। সো ওয়ার্ল্ড অফ ডেটা মানে ডেটা সম্বন্ধে একটা লিটারেসি আপনাদের তৈরি হয়েছে। আমরা একটু সামনে যাই, যে টপিকস অফ ডেটা লিটারেসি এন্ড কনসুমেন্ট জব রোলস। জব রোলের কথা যদি বলি, একটা হলো ডেটা সায়েন্স। আমরা যদি এইভাবে যাই, এটা হলো ডেটা সায়েন্স, এটা ডেটা অ্যানালাইসিস, তারপরে আমরা একটু যাই ডেটা ইঞ্জিনিয়ারিং, এইভাবে যাই। সো ডেটা সায়েন্স, ডেটা সায়েন্সটা কি, যে ডেটা সায়েন্স ইজ এ ফিল্ড অফ স্টাডি দ্যাট কম্বাইন্স ডোমেইন এক্সপার্টাইজ। আপনি যে এরিয়াতে আছেন ওই এরিয়ার একটা নলেজ, ধরুন আপনি হেলথ কেয়ার নিয়ে কাজ করতে চান, আপনি কোন ইন্ডাস্ট্রিতে যেতে চান সেই ইন্ডাস্ট্রির একটা নলেজ আপনার থাকতে হবে, প্রোগ্রামিং স্কিল থাকতে হবে, ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স। একজন ডেটা সায়েন্টিস্টের যথেষ্ট ভালো ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স করা লাগে, কিন্তু একজন ডেটা অ্যানালিস্টের আবার তা না। তারপরে দ্য পারসন হু আর রেসপন্সিবল ফর দ্য ডেটা সায়েন্স রিলেটেড ওয়ার্ক, সে হলো ডেটা সায়েন্টিস্ট। তাহলে তার কি কি থাকতে হবে? অবশ্যই ডোমেইন এক্সপার্টাইজ থাকতে হবে, প্রোগ্রামিং স্কিল থাকতে হবে, নলেজ অফ ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স ইজ মাস্ট, এবং আরো কিছু অ্যাসোসিয়েটেড নলেজ লাগে যেগুলো আমরা বলি কোলাবোরেশন, প্রবলেম সলভিং, এন্ড দিজ আর দ্য ইম্পর্টেন্ট থিংস। তারপরে আমরা একটু পরবর্তীতে যাই, ওইগুলো একটু করছে যে ডোমেইন নলেজ, যে ডোমেইন নলেজ মিনস দ্য জেনারেল ব্যাকগ্রাউন্ড নলেজ। হ্যাঁ, মানে আপনি যে ফিল্ডের কাজ করতে চান, যেমন আপনি ধরেন আমি যেটা বলছিলাম যে এখানে এক্সাম্পল আছে, আপনি ব্যাংকিং নিয়ে কাজ করতে চান তাহলে ব্যাংকিং সম্বন্ধে আপনার একটা নলেজ থাকবে, মেডিকেল নিয়ে কাজ করতে চান তাহলে মেডিকেল সম্বন্ধে একটা নলেজ থাকা লাগবে, ট্রান্সপোর্টেশন, টেলিকম, রিসার্চ, আপনি যেটাই করতে চান সেটা সম্বন্ধে আপনার একটা ভালো নলেজ থাকা লাগবে। তারপর হলো ম্যাথমেটিক্যাল নলেজ, ম্যাথমেটিক্যাল এন্ড স্ট্যাটিস্টিক্যাল আমরা যেটাকে বলি। এখন একজন ডেটা সায়েন্টিস্টের প্রবাবিলিটি থিওরি জানা লাগে, লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস, এগুলো জানা লাগে। এখন এইটা কিন্তু সবার জানা লাগে না। আপনি যদি বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন, নো প্রবলেম, ইউ ক্যান বি এ ডেটা অ্যানালিস্ট, আপনার ডেটা সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। পরবর্তীতে আপনি যদি মনে করেন যে আমি ডিপার ডাইভ করবো, ইউ ক্যান ডু দিস, বাট ইনিশিয়ালি ইটস নট সো মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে? প্রোগ্রামিং স্কিল আইদার পাইথন অর আর জাভা, এসকিউএল এর দরকার হয়, এসকিউএল ইজ ইম্পর্টেন্ট ইন দিস সেক্টর। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি বেসিক্যালি যে কোনো একটা ইউজ করতে পারেন, পাইথন আর রিসার্চ হলে আমি রিকমেন্ড করবো ফর দ্য রিসার্চ ইউ ক্যান লার্ন আর, ফর দ্য ইন্ডাস্ট্রি ইউ ক্যান লার্ন পাইথন। তারপরে যদি যাই ডেটা অ্যানালাইসিস, ডেটা অ্যানালাইসিসটা কি? দ্য ডেটা অ্যানালাইসিস ইজ এ মেথড অফ ইনভেস্টিগেটিং, ক্লিনিং, ট্রান্সফরমেশন এন্ড মডেলিং ডেটা ফর দ্য পারপাস অফ ডিসকভারিং ইউজফুল ইনফরমেশন। হ্যাঁ, তার মানে আমি সিম্পলি বলি, যারা ডেটা অ্যানালাইসিস করে তাদেরকে ডেটা অ্যানালিস্ট বলে। এই যে রেসপন্সিবল ফর পারফর্মিং ডেটা অ্যানালিসিস ডেটা অ্যানালিস্ট। এখন ডেটা অ্যানালিস্ট আবার রোলে যদি একটু যান, যে কাজ তাদের কি করা লাগে দেখেন, এদের কিন্তু ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স সো মাচ অনেক বেশি প্রয়োজন হয় না। হ্যাঁ, ক্লিনিং করা লাগে, প্রথম একটা মডেলিং করা লাগে, ডেটা মডেলিং। ডেটা মডেলিংটা খুব বেশি কঠিন কিছু না, এখানে কিছু নলেজ নামে যেমন প্রাইমারি কি, ফরেন কি, ফ্যাক্ট টেবিল, ডাইমেনশন টেবিল, এগুলো আপনারা যখন এই জায়গায় আসবেন বুঝতে পারবেন। বাট ফর নাও জাস্ট একটা জিনিস মনে রাখেন, সেটা হলো যে ডেটা মডেলিংটা জানা লাগে। ট্রান্সফরমেশন অফ ডেটা, তার মানে আপনাকে আরেকটা জিনিস হলো ভিজুয়ালাইজেশন, আপনাকে ডেটা ভিজুয়ালাইজেশনটা জানা লাগবে। এখানে দেখেন সুন্দরভাবে একটু বলা আছে, আপনার ডেটা ভিজুয়ালাইজেশন জানতে হবে। কোনো কোনো ক্ষেত্রে প্রোগ্রামিং লাগতে পারে ডেটা অ্যানালিস্টের জন্য, বাট এটা নট নেসেসারি, মানে মানে একেবারেই যে লাগবে বিষয়টা এরকম নয়। অনেক ডেটা অ্যানালিস্ট আছে যারা প্রোগ্রামিং স্কিল ছাড়াই ডেটা অ্যানালিস্ট। আচ্ছা, ডেটাবেস ম্যানেজমেন্টটা লাগে, যেমন অর্থাৎ এসকিউএল জানতে হয়। এসকিউএল বলে এটাকে, important for a data analyst, being a data analyst. Data analysis, problem solving, communication, attention to details. These are the skills you need to know for being a data analyst.
তারপরে এরপরে যদি পরবর্তী স্কিল নিয়ে কথা বলি সেটা হলো ডেটা ইঞ্জিনিয়ারিং। ডেটা ইঞ্জিনিয়ারিং ইজ এখানে অনেক ব্যাপার আছে যে আসলে ভাইয়া এটার তো অত শুনি না, কিন্তু আমি যদি বলি যে আপনি একটু হাই স্যালারিতে জব করতে গেলে এই ধরনের, এবং আপনার এই জায়গাগুলোতে কম্পিটিশন কম, কারণ এই জায়গাগুলো তুলনামূলক একটু কঠিন। যারা সিএস ব্যাকগ্রাউন্ডের আছে আমি বলবো যে আপনারা ডেটা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসতে পারেন। ডেটা ইঞ্জিনিয়ারিং যারা করে এবং তাদের সাথে যদি একটু ডেটা অ্যানালাইসিস স্কিল থাকে, তাদের যে মার্কেটে কি পরিমাণ ডিমান্ড, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। সো আপনাদের ডেটা ইঞ্জিনিয়ারিং এ আমি মনে করি যে অনেকেরই আসা উচিত, যারা একটু ভালো প্রবলেম সলভিং এ যাদের ইয়া আছে। আচ্ছা, তো আমরা দেখি এটা বলতেছে ডেটা ইঞ্জিনিয়ারিং ইজ দ্য প্রসেস অফ ডিজাইনিং এন্ড বিল্ডিং সিস্টেম দ্যাট লেট পিপল কালেক্ট দ্য অ্যানালাইজ কানেক্ট এন্ড অ্যানালাইজ র ডেটা ফ্রম মাল্টিপল সোর্সেস এন্ড ফরম্যাটস। তার মানে তারা একটা র ডেটার যে পাইপলাইন, এই পাইপলাইনটা তৈরি করে, মানে একটা র ডেটা কালেক্ট করার জন্য যে পাইপলাইন, এই পাইপলাইনটা বিল্ড করে তারা। দেখেন, ডিজাইনিং এন্ড বিল্ডিং দ্য সিস্টেমস, এই সিস্টেমসটা তারা বিল্ড করে। দ্য পারসন ফর দ্য ডেটা ইঞ্জিনিয়ারিং, তাদেরকে ডেটা ইঞ্জিনিয়ার বলে, যারা এই রোলগুলো প্লে করে। ডেটা ইঞ্জিনিয়ার্স আর ইন্টারমিডিয়েট বিটুইন ডেটা অ্যানালিস্ট এন্ড ডেটা সায়েন্টিস্ট। মানে আপনার ডেটা ইঞ্জিনিয়াররাই আলটিমেটলি কিন্তু যদি সিম্পলি বলি যে এই ডেটাটার পাইপলাইনটা যেহেতু তারা তৈরি করতেছে, তো ইন্টারমিডিয়েট হিসাবে এখানে কাজ করে তারা, ইন্টারমিডিয়েট হিসেবে। ওকে, তো তারপরে একটু দেখি যে একজন ডেটা ইঞ্জিনিয়ারের রোল কি হয় সাধারণত। বিল্ডিং এ ডেটা পাইপলাইন, যেটা বলতেছিলাম যে ডেটা আর্কিটেকচারটা রেডি করা, যে ডেটা আর্কিটেকচার ডিজাইন, ডেটা ইন্টিগ্রেশন, ডিফারেন্ট ফাইলে ডেটা থাকতে পারে, ডিফারেন্ট সোর্সে ডেটা থাকতে পারে, সেই জায়গা থেকে এক জায়গায় আনা। ডেটা ক্লিনিং এন্ড ভ্যালিডেশন, এটাও তাদের কাজ। অটোমেশন, হ্যাঁ, যে ধরেন আপনি একটা পাইপলাইন তৈরি করছে, ওইখান থেকে ডেটাটা, যেমন ধরেন ফর এক্সাম্পল আমি আপনাদের রিয়েল লাইফের একটা এক্সাম্পল দিই, যে ধরেন আপনি রেগুলার একটা জায়গায় যাচ্ছেন আসতেছেন, এই জিনিসটাকে একটা জায়গায় ট্র্যাকিং হচ্ছে, ধরেন কতজন যাচ্ছে আসতেছে একটা রোড দিয়ে, এটা ট্র্যাকিং হচ্ছে। তো ওই যে ট্র্যাকিং হচ্ছে যে ডিভাইস থেকে, ওই ডিভাইস থেকে একটা যে কোনো একটা ফাইলে যে আনার যে প্রসেস, ডেটাটাকে একটা জায়গায় নিয়ে আসা, এই জিনিসগুলো হলো এই ডেটা ইঞ্জিনিয়াররা করে। অনেক সময় মানে অটোমেশনের কথা বলবো, অনেক সময় কোলাবোরেশন করতে হয়, যেহেতু ওরা ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করে, সো ওদের কোলাবোরেশনটা জানা খুব জরুরি। ঠিক আছে, ডেটা অ্যানালিটিক্স, আসলে ডেটা অ্যানালাইসিস বললাম এবং ডেটা অ্যানালিটিক্স বললাম। ডেটা অ্যানালাইসিস আর ডেটা অ্যানালিটিক্স এর মধ্যে একটা বেসিক পার্থক্য বলি। সাধারণত ডেটা অ্যানালিটিক্স ফিউচার নিয়ে কথা বলে, পাস্ট প্রেজেন্ট নিয়েও কথা বলে, ফিউচার নিয়েও কথা বলে, অর্থাৎ প্রেডিকশন মডেলগুলো ডেটা অ্যানালিটিক্স এর মধ্যে পড়ে। তো ডেটা অ্যানালাইসিস আসলে ফিউচার নিয়ে কথা বলে না, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই, কোন একটা কোম্পানির কোন একটা ঘটনা ঘটছে, এই ঘটনাটাকে আপনি অ্যানালাইসিস করে বলে দিলেন যে এই কোম্পানিতে এই ঘটনাটা ঘটছে। সেটা হতে পারে যে একটা এইচআর যে হিসাব করতে পারে যে আমার এই এমপ্লয়িটা বেশি কাজ করতেছে, আমার এই এমপ্লয়িটা ভালো, অথবা আমার এই এমপ্লয়ির পারফরমেন্স অ্যানালাইসিস করতে পারেন, অথবা এটা বলতে পারেন যে আমার এই প্রোডাক্টটা সব থেকে ভালো চলতেছে, এই প্রোডাক্টটা চলতেছে না। তারপরে এটা বলতে পারেন যে আমার এই এরিয়াতে সেলস বেশি হচ্ছে, এই এরিয়াতে সেলস, এগুলো হলো ডেটা অ্যানালাইসিস। এটা ডেটা অ্যানালিটিক্স এর মধ্যেও পড়ে, কিন্তু ডেটা অ্যানালিটিক্স আরেকটা এডিশনাল কাজ করে, সেটা হলো যে আমার এই এরিয়াতে সামনের মাসে কত সেলস আসতে পারে। তার মানে আমি এক্সট্রা একটা এডিশনাল ইয়া করতেছি, যে আমরা যেটাকে বলতেছি যে ফিউচার প্রেডিকশন, এই ফিউচার প্রেডিকশনটা আমরা এখানে করতেছি। যে আমার ফর এক্সাম্পল আমার কোম্পানিতে লাস্ট 3 ইয়ার্স এর যে ডেটা আসছে তার উপরে বেস করে আমি বলবো যে সামনের বছরে আমার কত টাকা সেলস আসতে পারে, বা সামনের বছরে আমার কতগুলো প্রোডাক্ট প্রয়োজন হতে পারে। ডিমান্ড ফরকাস্টিং এগুলো লাগে, যে আসলে যখন আমি র ম্যাটেরিয়ালস কিনবো তখন আমি আমার প্রিভিয়াস এর উপরে বেস করে বলবো সামনের মাসে আমার কি পরিমাণ র ম্যাটেরিয়ালস প্রয়োজন হতে পারে। সো এইগুলো হলো যে ফিউচার প্রেডিকশন। তো ডেটা অ্যানালিটিক্সে এডিশনাল এই জিনিসটা অ্যাড হয়। তারপরে একটা রোল আছে ডেটাবেস ম্যানেজমেন্ট, এটা নিয়ে আমি যথেষ্ট আলোচনা অলরেডি করেছি যে স্টোরিং ডেটাবেস, হ্যাঁ, যে the process of storing, organizing and controlling data in a structured manner using specialized software called database management system software, হ্যাঁ, যেটা হলো ensuring the data is accessible, secure and efficiently managed। আপনার একটা ডেটাকে কি করতেছেন, স্টোর করতেছেন, অর্গানাইজ করতেছেন এবং কন্ট্রোল করতেছেন। যে আপনার কন্ট্রোল কেন, মানে এই জিনিসটা গুরুত্বপূর্ণ, যে আপনি
আপনার ডেটা কি চাইলে সবাই দেখতে পাবে? ইনফরমেশন চাইলে কি সবাই দেখতে পারবেন? না। আপনি ওইটাকে সিকিউরিটির দায়িত্ব আপনার। এটা কার দায়িত্ব? একটা ডেটাবেস ম্যানেজারের। সে বিভিন্ন সিকিউরিটিতে কাজ করবে, তার ডেটাকে সিকিউর করার জন্য সে কাজ করবে। ঠিক আছে? চাইলেই সবাই দেখতে পাবে না। তারপরে সে যাকে দিবে তার ক্রেডেনশিয়ালস গুলো দিবে, সেই শুধুমাত্র দেখতে পারবে। তারপর স্টোর করার দায়িত্ব তার, অর্গানাইজ করার দায়িত্ব তার। ডেটাবেস ম্যানেজমেন্ট হলো বেসিক্যালি যারা এগুলোর সাথে ইনভলভ তাদেরকে বেসিক্যালি ডেটাবেস ম্যানেজার বলে, আর এই ঘটনাটাকে ডেটাবেস ম্যানেজমেন্ট বলে। সো একটু দেখি যে একজন ডেটাবেস ম্যানেজারের রেসপন্সিবিলিটি গুলো কেমন হয়। দেখেন, আমি তো একটা শুধু শুধু একটা কম্পিটিশন দিয়ে দিতে পারতাম, তাই না? তো আমরা কেন এই কাজটা করলাম, এইগুলো নিয়ে কেন আলোচনা করতেছি? বিকজ আমি দেখেছি যে আমরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি বা ইয়াতে দেখেছি যে আসলে এই নলেজ গুলো বেশিরভাগ মানুষের নাই, এত ডিপলি বা এই বিষয়গুলো কিভাবে কাজ করে সারা পৃথিবীতে। এটা খুব দরকার, একজন ডেটা নিয়ে যখন কাজ করবে তার আগে এই নলেজটাকে জানতে হবে। সো আপনাকে আমি একটা প্রবলেম দিয়ে দিলাম, আপনি ওইটা সলভ করে দিলেন, ইন্ডাস্ট্রি আপনি কিছুই শিখলেন না আলটিমেটলি। ওই একটা প্রবলেম সলভ করলেন, এটা দেখা যাচ্ছে যে আগের থেকে ভালো জানে সে হয়তো প্রবলেমটা সলভ করলো। কারণ আমরা যেটা করতেছি যে আপনি আগে জানেন, কিছু একটা শিখেন, দেন একটা প্রবলেম সলভ করেন, আপনাদেরকে রেকর্ডিং দিচ্ছে। এই জন্য আমরা এইভাবে গুছিয়েছি বিষয়টাকে, টু হেল্প ইউ টু নো মেনি থিংস অ্যাবাউট ডেটা। তারপরে আমরা একটু দেখি রেসপন্সিবিলিটিস অফ ডেটাবেস ম্যানেজার কি কি হয়। ডেটাবেস ডিজাইন করে এন্ড ডিপ্লয়মেন্ট করে, মানে তারা সুন্দরভাবে ডেটাবেসটাকে ডিজাইন করে। তারপরে আমি যেটা বলছিলাম যে মেইনটেনেন্সটা গুরুত্বপূর্ণ, তারা ডেটা মেইনটেনেন্স করে। পারফরমেন্স অপটিমাইজেশন বলতে বোঝায় যে যখন সেটা ডেটাবেসটা যখন তারা নিয়ে আসে তখন অফকোর্স দেখে পিসির লোড এন্ড অন্য লোড, এই লোড গুলো অনেক সময় অনেক বেশি হয়ে যায় অতিরিক্ত ডেটা হলে। তো এই বিষয়গুলো পারফরমেন্সটাও তাদের ম্যানেজ করতে হয়, যে স্লো না হয়ে যায় না আদার থিংস। সিকিউরিটি, ডেটা সিকিউরিটি এন্ড ব্যাকআপ, এন্ড যেটা বলছিলাম যে সিকিউরিটি তো আপনাকে ম্যানেজ করতে হবে, ব্যাকআপটাও ম্যানেজ করতে হবে। যদি কোনো কিছু হয়, যদি কোনোভাবে হারায় যায় বা কোনো একটা দুর্ঘটনা ঘটে, তখন যেন আপনার একটা ব্যাকআপ থাকে, আপনি ডেটাটাকে পরে কন্ট্রোল করতে পারেন। তারপর হচ্ছে এক্সেস কন্ট্রোল। এক্সেস কন্ট্রোলটা কি? যে আসলে আপনি আপনার ডেটার মধ্যে কাকে অ্যাক্সেস দিবেন, কাকে দিবেন, ইটস আপ টু ইউ। আপনার ওইখানে বলে দিবে, হ্যাঁ, আপনি যে কেউ চাইলে এটা নিতে পারবে না। হ্যাঁ, ডেটাবেস মনিটরিং ইজ ইম্পর্টেন্ট, কোলাবোরেশন উইথ টিমস, হ্যাঁ, এটা কিন্তু ডেটাবেস ম্যানেজারের কাজ। কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট, তারপরে ক্যাপাসিটি প্ল্যানিং, হ্যাঁ, কতটুকু ধরবে ডেটা, কতটুকু ধরবে না, সামনে কতটুকু প্রয়োজন হতে পারে, হ্যাঁ, ট্রেনিং এন্ড সাপোর্ট, যারা এগুলো ইউজ করবে তাদেরকে ট্রেনিং করা এবং সাপোর্ট করা। সো ডেটাবেস ম্যানেজারের কিন্তু একটা বড় রোল আছে, হ্যাঁ, যে আমরা যে এসকিউএল বলি, কিন্তু সত্য কথা বলতে কি এখন ডেটাবেস ম্যানেজার বলেন, ডেটা অ্যানালিস্ট বলেন, ডেটা সায়েন্টিস্ট বলেন, সবারই মোটামুটি একটা কমন নলেজ থাকতে হয় কিছু কিছু টুলস সম্বন্ধে। ঠিক আছে? সেই দিন চলে আসছে, মানে শুধুমাত্র একটা নলেজ দিয়ে আপনি সবকিছু কভার করতে পারবেন না, কারণ এখন তো কম্পিটিটিভ মার্কেট। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসলে মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং টা যদি আমরা একটু বলি, হোয়াট ইজ মেশিন লার্নিং, ইউ নো দ্যাট, আমরা কম বেশি জানি, বাট আমি একটু আবারও আলোচনা করছি। মেশিন লার্নিং ইজ এ ওয়ে ফর কম্পিউটার্স টু লার্ন ডেটা। আপনি ডেটাটাকে কম্পিউটার লার্ন করবে and improve their performance over time without needing to be programmed for every task. হ্যাঁ, তো প্রতিটা প্রোগ্রামকে আপনি সব সময় মানে ইয়া করবেন, হ্যাঁ, যেটাকে আমি যদি সিম্পলি একটা জিনিস বলি, যে আপনি কম্পিউটার দিয়ে ডিসিশন মেক করতেছেন, মানে আপনি নাও এ ডেজ আমরা যেটা করি সেটা হলো যে মেশিন লার্নিংটা কিভাবে কাজ করে। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম, মানে সেলফ ড্রাইভিং কার টেসলার। আরেকটা এক্সাম্পল দিতে পারি, যেমন আমি ডিমান্ড ফরকাস্টিং এর কথা বললাম, দিজ আর মেশিন লার্নিংস। আপনি চ্যাট জিপিটির কথা ধরতে পারেন, এটা মেশিন লার্নিং। আপনি একটা কোশ্চেন করতেছেন, ও অ্যান্সার দিচ্ছে, আসলে কি করা আছে ব্যাক এন্ডে, এনএলপি বলে এটাকে, হলো যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলে, এটা হলো ডিপ লার্নিং এর একটা পার্ট। সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কি করে, যেমন ধরেন আমাদের নিউরন যেভাবে কাজ করে, মাথার নিউরনের মতো কাজ করে। আমার ছোটবেলায় যদি আমাদেরকে চিনাই দেয় যে এটা একটা গরু, আমরা যখন ছোট থাকি তখন বাবা মা চিনাই দেয় যে এটা একটা গরু, তো প্রথম একবার চিনাইলে হয়তো বলে না, দুইবার তিনবার চিনাইলে আমাদের এখানে মোটর সিনাইও আছে, এই সিনাইওর ভেতরে একটা লাইট জ্বলে ওঠে এবং ওই লাইটটা বলে যে ওইটা একটা গরু। ও তারপর থেকে চেনা শুরু করে, এরপর থেকে ওইটাকে গরু বলে, কোনদিন ছাগল বলে না। ফান করলাম। তো ব্যাপার হচ্ছে কি, এই মেশিন লার্নিংটাও মেশিনকে আসলে চেনানো হয় যে এইটা, তুমি এইটা পাইলে এইটা বলো, বা এইটা পাইলে এইটা করো।
যেমন আমরা চ্যাট জিপিটি কি করে, যে আপনি যে একটা কোশ্চেন করতেছেন, কোশ্চেন করলে তার এগেনস্টে একটা অ্যান্সার দিচ্ছে, ওকে বলা আছে যে তুমি এই ধরনের কোশ্চেন পাইলে এই ধরনের অ্যান্সার দাও। মেশিনকে এই জিনিসটা রিড করানো হয়েছে সুন্দর করে। হ্যাঁ, সো এইভাবে কাজ করে। সো তারপরে যদি মেশিন লার্নিং ইজ টিচিং কম্পিউটারস টু লার্ন ফ্রম এক্সাম্পল। যেটা বললাম যে কম্পিউটারকে আপনি টিচ করতেছেন, হ্যাঁ, যে কিভাবে এক্সাম্পল থেকে কিভাবে মানে শিখতে হয়। ইটস লাইক শোয়িং দেম পিকচার্স টু হেল্প দেম রিকগনাইজ অবজেক্টস অর প্যাটার্ন। আপনি ধরেন একটা আপেলের পিকচার দিয়ে তার কাছে জিজ্ঞাসা করলেন এটা কি, সে কমলা বলবে না, সে আপেলই বলবে, কারণ শেখানো হয়েছে যে এই ধরনের পিকচার দেখলে তুমি আপেল বলবা। ক্যাটের পিকচার দিলে সে ক্যাট বলবে, সে কখনো সেটাকে ডগ বলবে না, বিকজ তাকে শেখানো হয়েছে এটা ক্যাট। আপনি যদি ওকে ডগ শিখাইতেন, ও ক্যাটের পিকচার দিয়ে ডগ বলতো। ও বুঝে না, ওর মানুষের মতো ওই ব্রেন নাই, ওকে আপনি যা শেখাবেন ও তাই শিখবে। সো দিস ইজ মেশিন লার্নিং। তারপরে একটু যাই যে হোয়াট ইজ মেশিন লার্নিং, ইঞ্জিনিয়াররা কিভাবে আর কি কাজ করে পৃথিবীতে। প্রথমে হলো ডিজাইনিং অ্যান্ড বিল্ডিং মেশিন লার্নিং মডেল। তারা হলো মডেল বিল্ড করে। তার জন্য কি করতে হয়, এই জায়গাটা থেকে আসতে হবে যে ডেটা কালেকশন এন্ড প্রিপারেশন করতে হয়, তারপরে মডেল বিল্ড করে এইটা একটু এখানে আসবে, তারপরে এই জায়গাটাই দেন এখান থেকে এখানে আসবে যে মডেল ট্রেনিং এন্ড অপটিমাইজেশন। হ্যাঁ, ইভালুয়েটিং মডেল পারফরমেন্স, এটা ইভালুয়েট করতে হয় সে যে মডেলটা তৈরি করেছে। যেমন ধরেন সে একটা সেলফ ড্রাইভিং কার তৈরি করেছে, এখন এটা কাজ করতেছে কিনা, কতটুকু কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, এটা চেক করতে হয়, ডিপ্লয় করতে হয়। অর্থাৎ ধরেন আপনি একটা গাড়ি বানায় দেখলো, রোডে চালায় দেখলো, হ্যাঁ, একটা ফাঁকা রোডে যে কাজ করতেছে কিনা। তারপরে মনিটর করতে হয়, হ্যাঁ, মনিটর করতে হয়। তারপরে কোলাবরেট করতে হয় ডেটা সায়েন্টিস্ট আর ইঞ্জিনিয়ারদের সাথে যখন তার প্রয়োজন হয়। ইনশিওরিং স্কেলেবিলিটি, ধরেন আপনি একটা জিনিস তৈরি করলেন, সিস্টেম কয়েকদিন পরে ক্লপস করলো, লাভ নাই। একটা সাস্টেইনেবল সিস্টেম তৈরি করতে হবে, সাস্টেইনেবল মডেল তৈরি করতে হবে। অটোমেটিং দ্য মেশিন লার্নিং পাইপলাইন্স, ধরেন যে একটা মডেলকে আপনি বারবার তৈরি করবেন না, আপনি এমন একটা পাইপলাইন করবেন পরবর্তীতে ওইখানে ইমেজ দিলে ওই অনুযায়ী কাজ করবে। স্টেইং আপডেটস উইথ এমএল ট্রেন্ড এন্ড, আচ্ছা এটা বলতেছে স্টেইং আপডেট বলতে বোঝাচ্ছে যে আপনার আপডেটেড থাকতে বলতেছে, যে আপনি যখনই কোনো একটা ট্রেন্ড এন্ড টেকনোলজি আসে তখন ওইটাকে অ্যাবজর্ব করতে বলতেছে। হ্যাঁ, যেমন ধরেন যখন এলএলএম আসলো, অর্থাৎ চ্যাট জিপিটি আসলো, এটাকে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলে, এলএলএম বলে। তো এলএলএম যখন আসলো তখন চ্যাট জিপিটি আসার পরে দেখেন কিন্তু গুগল বার্ড করছে, তারপরে জেমিনি করছে, তারপরে আপনার মাইক্রোসফট কোপাইলট করছে। তো ওরা কিন্তু অ্যালাইন করতেছে যে যখনই একটা নতুন টেকনিক আসতেছে তখন কিন্তু অন্যান্য কোম্পানিগুলোও আসতেছে, তাই না? সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। আমি অনেক কথা বললাম, মানে অনেক আলোচনা করলাম। সো একটু আপনাদের কাছে যাব। আচ্ছা, আমি জাস্ট একটা আমি একটু রিভিউ নিব যে এখনো পর্যন্ত আমি প্রথমে একটা জিনিস আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি। সেটা হলো যে আপনাদেরকে শুধুমাত্র একটা কম্পিটিশনের মধ্যে মানে না দিয়ে, আপনাদের শুধু একটা কম্পিটিশনের মধ্যে না দিয়ে বা কোনো একটা কোশ্চেন না দিয়ে, এই যে আমরা 3টা ক্লাস নিচ্ছি এবং একটা কম্পিটিশন লঞ্চ করতেছি, এটাকে কি আপনারা অ্যাপ্রিসিয়েট করতেছেন, না আপনাদের শুধু একটা কম্পিটিশন দিয়ে দিলেই ভালো হতো, বা আপনারা এটা জানতে পারতেছেন? আপনার কি মনে হয়? আপনারা একটু ইয়েস নো লিখবেন। মানে 2-3 জন আবার এই কথা বলেছে যে আমি দেখলাম যে এটা কিভাবে একটা কম্পিটিশন হয়, যে শুধুমাত্র আপনি একটা টুলসে থাকতেছেন। সো আসলে আমরা অনেক আর&ডি করেছি যে বিষয়ে, যে কি করলে সব থেকে আমার স্টুডেন্টরা, আমার এখানে যারা আসতেছে, যারা লার্নাররা, তারা হেল্পফুল মানে উপকৃত হতে পারে ফ্রম হিয়ার। সো আমরা এটা আর&ডি করেছি, আগে আমরা টিম আলোচনা করেছি, দেন আপনাদের কাছে একটা জিনিস নিয়ে আসছি যে এইভাবে করলে তাহলে আমার এখানে তারা দেখা যাচ্ছে হয়তো আমি যে সে হয়তো কেউ হয়তো প্রয়োজন মানে কিছু টাকা দিয়ে আসছে 100 টাকা, বাট আমি যেন তাকে অন্তত 5,000 টাকার একটা বা 2,000 টাকার 1,000 টাকার একটা মেটেরিয়ালস দিতে পারি, বা তাকে একটা ভাইব দিতে পারি, সারা জীবন তার এটা হেল্প করে। আমরা এটা চেষ্টা করেছি। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর আপডেট, মানে রিপ্লাই অ্যান্ড মাচলি অ্যাপ্রিসিয়েটেড। আমি একটু জাস্ট একটা জিনিস জিজ্ঞাসা করব, সেটা হলো যে এখনো পর্যন্ত যে টপিকস গুলো বলা হয়েছে আপনাদেরকে, আপনারা এটা কত পার্সেন্ট ক্লিয়ার? এখানে লিখবেন, পার্সেন্টেজটা লিখবেন, যে তাহলে আমার একটু সামনে যেতে সুবিধা হবে। আমি সামনের বিষয়গুলো যখন আলোচনা করব তখন একটু সুবিধা হবে আমার জন্য, যে আপনারা কত পার্সেন্ট ক্লিয়ার।
জাস্ট একটু লিখে দিবেন যে যতটুকু আলোচনা করা হয়েছে এই বিষয়গুলো এই পর্যন্ত যতটুকু আলোচনা করা হয়েছে কত পার্সেন্ট আপনারা ক্লিয়ার, একটু সবাই লিখবেন কাইন্ডলি, সো দ্যাট যে আমার সামনের সেশন গুলোতে আমাকে একটু হেল্প করে, যে আমি বুঝতে পারি যে আমার স্টুডেন্টদেরকে আমার আউটপুট বা আমার এখানে যারা লার্নার আছে আমার কিভাবে আউটপুট দিতে হবে। ঠিক আছে, আমি আপনাদের কাছ থেকে কোশ্চেন এর অ্যান্সার গুলো এইভাবে নিচ্ছি, মুখে সব কোশ্চেন অ্যান্সার নেওয়া পসিবল না। ইউ গাইজ আর সো মাচ পিপল হিয়ার এন্ড আই এম ট্রাইং টু সলভ এভরিওয়ানস প্রবলেম, নট ফর এ স্পেসিফিক প্রবলেম। সো আর সবচেয়ে বড় ব্যাপার, আপনাদের যেহেতু ভিডিও দিয়ে দেওয়া হবে এন্ড আদার থিংস, আপনারা বারবার দেখলে দেখবেন যে হয়েছে কি আপনাদের তো অনেকের ইন্টারনেট কানেকশন বা অনেক সমস্যা হতে পারে, তো যার কারণে হয়তো একটু কম বুঝতে পারেন অনেক সময়। বেশিরভাগই 190-তে আছেন, একবার ভিডিও দেখে ফেললে বাকি আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা আপনাদের কাছে যেহেতু আসছি, আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলে যাই, যেহেতু পরে অনেকেই জয়েন করছেন, আমি একটু প্রথমে ওই বিষয়টা নিয়ে একটু কথা বলে যাই যে আমাদের কম্পিটিশনটা কিভাবে হবে, আমরা একটু আরেকবার কথা বলি। হ্যাঁ, আপনারা একটু লিখতে থাকেন যে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছেন। আমাদের কম্পিটিশনের টোটাল বিষয়টাকে আমরা আরেকবার একটু ক্লিয়ার করি। সেটা হলো আমাদের টোটাল কম্পিটিশন হবে 100 মার্কসের, টোটাল 100 মার্কসের। 100 মার্কসের মধ্যে 10 মার্কস থাকবে হলো আপনাদের, আমরা যেটাকে বলি অ্যাটেন্ডেন্সে, এই যে আপনারা আছেন উপস্থিত আছেন এটার উপরে থাকবে 10 মার্কস। আচ্ছা, এরপরে আপনাদের যেটা হবে সেটা হলো যে 60 মার্কসের একটা কুইজ হবে বেসড অন দিস ক্লাসেস। তো সমস্যা নাই, আপনারা হয়তো একটু কম শুনতে পাচ্ছেন বা সমস্যা হচ্ছে, তো তার জন্য আমরা যেটা করবো এই রেকর্ডিংটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সুন্দর করে এই রেকর্ডিং গুলা দেখবেন। তারপরে যেটা করব আমরা সেটা হলো যে আপনাদেরকে একটা প্রবলেম দিব লাস্ট ক্লাসের একদিন পরে। এই প্রবলেমটা আপনাদেরকে 4 দিন সময় দেওয়া হবে, ওই 4 দিনের মধ্যে প্রবলেমটা আপনারা সলভ করবেন, ক্লাসগুলো দেখবেন, দেখার পরে আপনাদের একদিন একটা লাইভে 30 বা 40 মিনিট বা এরকম আমরা একটা সময় নির্ধারণ করবো, আমরা একটা মিটিং করবো এটা নিয়ে, ওইটার উপরে বেস করে আপনাদেরকে প্রবলেমটা দিলে আপনারা ওইটা সলভ করবেন। প্রবলেমটা সলভ করবেন আগে, এরপরে আরেকটা জিনিস করবেন সেটা হলো কুইজটা পূরণ করবেন লাইভে। তখন যেটা আপনারা যে কুইজটা পূরণ করবেন প্রবলেমের উপর বেস করে আমরা কয়েকদিনের মধ্যে, হয়তো 2-4 দিনের মধ্যে আপনাদেরকে রেজাল্ট ঘোষণা করব, এন্ড উইল বি সিইং দ্য বেস্ট 10 or 15। ঠিক আছে, এনিওয়ে আমি আবার একটু ক্লাসে চলে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর সো মাচ, আমি বলবো যে কোলাবোরেটিভ এন্ড হেল্পফুল, আই এম এনজয়িং। আমি আমি একটু কাইন্ডলি সবাই মাইক অফ রাখবেন, আপনারা কিছু মনে করবেন না, অনেক মানুষ একটা মাইক অন করলে আপনাদের যেটা হয় কথাগুলো শোনা যায়, সাউন্ড আসে, আপনারা একটু কাইন্ডলি মাইকটা অফ রাখবেন। আমি আবার একটু সেশনে চলে যাচ্ছি, আমাদের অনেক কিছু আলোচনার আছে, অনেক কিছু। সো আমি একটু যাই। একজন একটা কোশ্চেন করলেন যে ডেটা, আমি ওই কোশ্চেনটা একটু দেখেছি, চোখের উপরে পড়েছে, কিছু কিছু পড়ছে, তার ভিতরে একটা বললো বিজনেস অ্যানালিস্ট এবং ডেটা অ্যানালিস্ট। আচ্ছা, এখানে ব্যাপার যেটা হয়েছে যে সাধারণত মার্কেটে যাদের সাথে আমরা কথা বলেছি, আমাদের অনেক বিজনেস অ্যানালিস্টের সাথে পরিচয় আছে, ডেটা অ্যানালিস্টের সাথে তো পরিচয় আছেই, আমরা তো ডেটা অ্যানালিস্ট নিয়ে কাজ করি, শুধু ডেটা অ্যানালিস্ট আমাদের। আচ্ছা, একটা জিনিস একটু আপনাদেরকে দেখাই কি কি রোল হতে পারে, বা এই বিষয়গুলো নিয়ে টেনশনের কিছু নাই। আপনারা এখানে গেলে, আমাদের ওয়েবসাইটে গেলে মোটামুটি দেখতে পাবেন যে আসলে কোন রোলগুলাই কি করতে হয়, এটা আপনাদের এখানে দিয়ে দিই। এইখানে গেলে অলরেডি মনে হয় আপনারা বেশিরভাগ মানুষই দেখেছেন এটা। সো আপনারা যেটা করবেন, তারপরে একটু ফার্দার ইনফরমেশনের জন্য এখানে আমাদের এই যে এখানে গেলে দেখতে পারবেন যে আসলে এই যে এই রোলগুলোর মধ্যে যখন ক্লিক করবেন, যে কোনো একটা রোল, এটা ডেটা ইঞ্জিনিয়ারিং, আমাদের সবই আছে, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিস্ট, তারপরে রিসার্চ অ্যানালিস্ট, মোটামুটি সবকিছুই আছে। তো যখন এইগুলাতে যাবেন তখন হলো যে আপনারা ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে ওইখানে কোন কোন টুলস আর টেকনোলজিস প্রয়োজন হয়। আমি এখানে দিয়ে দিচ্ছি, লাগলে আপনাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিব। এই যে আমি একটু দিয়ে দিয়েছি, এখন দেখার দরকার নাই, আপনারা পরে ওইটাকে কপি পেস্ট করে রাখেন, পরবর্তীতে দেখেন যে আপনার। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা ফেভার চাইতে পারি? এনিওয়ান? আচ্ছা, আপনাদের কি ভালো লাগতেছে, তাই তো? আপনারা একটা কাজ করেন, এই বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে, অ্যাপ্রিসিয়েট করার মতো মনে হয়,
তাহলে আপনারা একটু কাইন্ডলি এখানে যে একটা রিভিউ দিয়ে আসবেন। আমরা চেষ্টা করতেছি, যদি মনে করেন যে তারা আসলে, এবং আপনারা শুরু, হ্যাঁ, আমরা এইটা বাংলাদেশের অনেক পিপলের কাছে আমরা এইভাবে পৌঁছাই দিব যে আসলে ডেটাটা তাদের কেন প্রয়োজন, এবং আমরা এটা ফ্রিতেই, আমরা সামনে টার্গেট আছে যে বাংলাদেশে আমরা একটা ফ্রি ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আপনার হয়তো দেখা যাচ্ছে নামমাত্র আপনারা এই যে এইখানে যে একটা কাইন্ডলি যদি ভালো লাগে তাহলে ছোটখাটো আমাদের রিভিউ পোর্শনে যে একটা রিভিউ দিয়ে আসবেন। আমি ফেসবুকের ইয়াটা শেয়ার করেছি, ঠিক আছে? তো তার মধ্যে আমরা একটু কথা বলতে থাকি, আমি দু একটা কোশ্চেন নিব, আর যারা রিভিউ দিয়ে ফেলবেন তারা একটু এখানে ডান লিখে দিবেন। দেখেন এই যে ফেসবুক পেজে যে একটা ছোটখাটো রিভিউ দিয়ে আসবেন, যদি ভালো লাগে, ভালো না লাগলে দরকার নাই। ঠিক আছে, আচ্ছা আমি একটু কোশ্চেন, ভাই একটা সেক্টরে বস হয়ে যান, সবগুলোতে রোল প্লে করতে। আচ্ছা, বিষয়টা হলো যে আপনি ডেটা সম্বন্ধে আগে পুরো ডেটার ওয়ার্ডটা জানেন, হ্যাঁ, জানার পরে আপনি কোনো একটা সেক্টরে খুব ভালো করেন। অবশ্যই খুব ভালো একটা কথা বলেছে এখানে আবির হোসেন, তবে আপনি একটা সেক্টরে খুব ভালো করেন, বাট আপনি ডেটা সম্বন্ধে ভালো করতে গেলেও তো আপনার জানা লাগবে, আসলে সবকিছু সম্বন্ধে একটা ভালো ধারণা রাখা লাগবে, তাই না? তো আমি ব্যক্তিগতভাবে বলবো যে আগে আপনি সুন্দর করে প্রতিটা জিনিস জানেন, এরপরে আপনার যেটা ভালো লাগে, আপনি মনে করেন যে হ্যাঁ এইটাই আমি বেস্ট ক্যাপচার করতে পারবো, অথবা আপনার কোনটায় যাওয়া উচিত, এটা যদি আমাদের সাথে শেয়ার করেন, আমাদের কাছে আসেন, আমাদের অফিসে আসেন, আমাদের সাথে মিট করেন, আপনাকে সময় দিব আমরা যে আসলে আমার ভাইয়া কোনটায় যাওয়া উচিত, কোনটায় ক্যারিয়ার বলো, আমি বিদেশ যেতে চাই, আমি রিমোট জব করতে চাই, আমি ফ্রিল্যান্সিং করতে চাই, আমি দেশে জব করতে চাই, এই বিষয়গুলো নিয়ে। তো সেই ক্ষেত্রে আমার কি করা উচিত, তো সেটা আমরা আমাদের জায়গা থেকে বেস্ট ট্রাই করবো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি একটু দেখলাম যে, আমি চেষ্টা করতেছি আপনাদের কিছু কিছু, আমি সব নিতে পারবো না, আমি দুঃখিত, সময় থাকলে আমি সবই নিতাম আপনাদের কোশ্চেন, বাট এটা তো সম্ভব না, আমরা 2 ঘন্টা ক্লাস নিব, 2 ঘন্টার মধ্যে আমাদের অনেক কিছু কভার করতে, উই হ্যাভ টু কভার মেনি থিংস ইন দিস 2 আওয়ার্স, আমি চাইলেও পারতেছি না। আচ্ছা, তারপরে বলছে যে ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা অ্যানালিস্টের মধ্যে কোনটা জব অপরচুনিটি। আচ্ছা, জব বেশি হলো, একটা ইন্টারেস্টিং কোশ্চেন করেছে যে জব অপরচুনিটি, জব বেশি হলো ডেটা অ্যানালিস্টের, সারা পৃথিবীতে এখনো পর্যন্ত সব থেকে ডেটা অ্যানালিস্টের জব বেশি, কিন্তু when it's come to স্যালারি স্ট্রাকচার, সেখানে আপনার ডেটা সায়েন্টিস্টের স্যালারি, ডেটা ইঞ্জিনিয়ারদের স্যালারি অনেক বেশি, ডেটা সায়েন্টিস্টের স্যালারি এবং ডেটা ইঞ্জিনিয়ারদের স্যালারি অলমোস্ট কাছাকাছি। এটা আমি আসতেছি, সামনে স্লাইডেই আছে, 2-1 স্লাইড পরে। তো আপনার ডেটা জব রোল, মানে ডেটা অ্যানালিস্ট মোটামুটি একটু সহজ রোল, হ্যাঁ। তারপরে প্রফেশনাল নলেজ অনেক থাকে, তারা মানে একসাথে জব রোল প্লে করতে পারে, যারা হ্যাঁ অনেক ভালো, তারা অনেকে একসাথে অনেকগুলো রোল প্লে করতে পারে, এমন না যে একটা মানুষ যে শুধুমাত্র ওইটা যেটা বললাম যে বিজনেস, আচ্ছা একজন বিজনেস অ্যানালিস্টের যেটা এডিশনালি প্রয়োজন হয় সেটা হলো একজন বিজনেস অ্যানালিস্টের ডোমেইন নলেজটা, অর্থাৎ একটা ডেটা অ্যানালিস্টের যেটা প্রয়োজন সেটা তার লাগেই, কিন্তু ওই বিজনেসে তার একটা ভালো ডোমেইন, বিজনেস ডোমেইনে তার একটা নলেজ লাগে, ঠিক আছে? সে বিজনেসটা তাকে বোঝা লাগে, হি হ্যাভ টু নো দ্য বিজনেস ওয়েল, হ্যাঁ, একজন বিজনেস অ্যানালিস্টের এই জিনিসটা এডিশন। আরেকটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস লাইক ট্রেলো বা সামথিং, এটা জানলে বিজনেস অ্যানালিস্টের জন্য ভালো হয়, ঠিক আছে? সো আমি একটু আবারও স্লাইডে চলে যাচ্ছি, দেখি আপনারা কয়জন ডান লিখেছেন। একজন লিখেছেন, 2 জন, 3 জন, 3-4 জন, তার মানে আপনাদের মনে হয় বেশিরভাগের ভালো লাগেনি। আচ্ছা, যারা দিয়েছেন তারা একটু ডান লিখে দিবেন। না আমি, ও আচ্ছা, উনি একজন জিজ্ঞাসা করেছেন, জানেন না, মানে এই যে আমি বলেছিলাম আমাদের পেজে যে একটা যে রিকমেন্ড করে দেওয়া আর কি, যদি ভালো লাগে, হ্যাঁ। স্বাগত ভাইয়া তো আমাদের প্রিভিয়াস, এখানে কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট যারা আপনাদের আগের আছে, তো আমাদের অফিস বনানীতে। আচ্ছা, সো যারাই দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ, আমি একটু ক্লাসে চলে যাচ্ছি। দেখেন যেটা বলছিলাম, এরপরে একটু যাই ডিপ লার্নিং, মেশিন লার্নিং আর ডিপ লার্নিং আলাদা জিনিস না, আমি একটু সিম্পলিফাই করি। মেশিন লার্নিং ইজ এ সাবসেট অফ ডিপ লার্নিং, সরি, ডিপ লার্নিং ইজ এ সাবসেট অফ মেশিন লার্নিং, মেশিন লার্নিংটা একটা বড় পার্ট, ডিপ লার্নিং এক ধরনের মেশিন লার্নিং, কিন্তু এটা স্পেসিফিক এরিয়া নিয়ে কাজ করে, যেমন ইমেজ প্রসেসিং, এনএলপি, যেমন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং,
হ্যাঁ, এখানে ডিপ লার্নিং এ মেনলি আমাদের যে নিউরাল নেটওয়ার্কস, আমাদের ব্রেইন কম্পিউটার ইন্টারাকশন যেভাবে কাজ করে এইভাবে কাজ করে অ্যাকচুয়ালি ডিপ লার্নিং। ঠিক আছে, সো আমি যদি সিম্পলি বলি যে ডিপ লার্নিংটা কি, দ্য সাবসেট অফ মেশিন লার্নিং দ্যাট ইউজেস আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস। যেটা বলছিলাম আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস, অর্থাৎ আমাদের যে নিউরন যেভাবে কাজ করে, আমাদের স্নায়ু যেভাবে কাজ করে, ওই কনসেপ্টটা নিয়েই কিন্তু অ্যাকচুয়ালি ডিপ লার্নিংটা গঠিত হয়েছে। আমি ডিপ লার্নিং এর একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে আপনাকে যখন গরুকে চিনাই দেওয়া হয়, আপনি যদি একটা কম্পিউটারকে বলেন যে একটা কুকুরের ছবি দিয়ে বলেন এটা একটা বিড়াল, কম্পিউটার কখনো বলতে পারবে না যে এটা একটা কুকুর। সে কুকুরের ছবি দেখে বলবে বিড়াল, কারণ কম্পিউটারকে এটা শেখানো হয়েছে। ঠিক আছে, তো কম্পিউটারকে আপনি যা শেখাচ্ছেন সেটাই সে শিখে। চ্যাট জিপিটির কথাটা চিন্তা করেন, আপনি সে টেক্সট দিয়ে বলা আছে যে আপনাকে যখন এই ধরনের কোশ্চেন করবে বা এই ধরনের বিষয় হবে, তখন তার এগেইনস্টে সে এই ধরনের একটা অ্যান্সার দিবে। হোয়াট ইজ দিস, যে কি হয় সেটা হলো সে প্রচুর ফাস্ট, সে চমৎকার ভাবে আন্ডারস্ট্যান্ড করে এবং চমৎকার একটা মানে আউটপুট দেয়। এগুলো কিন্তু ডিপ লার্নিং এর কাজ। নিউরাল নেটওয়ার্কস টু মিমিক দ্য হিউম্যান ব্রেইন। ঠিক ওই যে হিউম্যান ব্রেইনে একটা মিমিক, মানে আমি যদি বলি যে ডুপ্লিকেটের মতো। enabling computers to learn the large amount of data and perform task like image recognition, যেটা বলছিলাম যে আপনি কুকুরকে যদি বলেন বিড়াল, তো ওটা বিড়াল হিসেবে চিনবে। হ্যাঁ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যেটা বলছিলাম এনএলপি, যেমন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, চ্যাট জিপিটি, গুগল বার্ড, কোপাইলট, তারপরে জেমিনি, হ্যাঁ, and the decision making. Deep learning is a type of advanced machine learning where algorithm use layers of interconnected nodes, মানে নিউরনস। ইন্টারকানেক্টেড নোডস বলতে আমরা বেসিক্যালি নিউরনস বুঝি। হ্যাঁ, আমাদের নিউরন, ব্রেনের নিউরন যেভাবে কাজ করে, যেমন বললাম আপনাকে যখন ছোটবেলায় বলা হয় যে এটা একটা গরু, তো ও আসলে আলটিমেটলি কি করে যে ওর একটা মোটর স্নায়ু, একটা স্নায়ু জ্বলে ওঠে, একটা বাতি জ্বলে ওঠে, ও চিনে যে এটা একটা গরু ছোটবেলা থেকে। ও বড় হয়ে কখনো বলবে না এটা একটা ছাগল। তো কম্পিউটারকে এভাবে চেনা হয়। হোয়াটস ডিফারেন্স বিটুইন দেম অ্যাজ আস, যে অ্যাকচুয়ালি we have minds, we can read something from our minds. আমাদের মানুষের আসলে মাইন্ডস আছে। আসলে এআই বেশি স্মার্ট নাকি মানুষ বেশি স্মার্ট? অবশ্যই মানুষ বেশি স্মার্ট, কারণ এআই কে ক্রিয়েট করে? এআই কে তো মানুষ ক্রিয়েট করে। সো এআই ক্যান নট স্মার্টার দেন পিপল। সো এআই যেটা করে, এআই কি আসলে এআই কে তো মানুষ ক্রিয়েট করে। এই যে ডিপ লার্নিং কিন্তু এআই, এটাই বলতে কিছু ব্যাপারে। হ্যাঁ এক্স্যাক্টলি। সো থ্যাংক ইউ সো মাচ। তো আমরা যদি এই যে জায়গাটায় আসি যে হু ইজ দ্য স্মার্টার, পিপল ইজ দ্য স্মার্টার, human is the smarter, because AI people এই ক্রিয়েট করে, মানুষই কিন্তু এআই ক্রিয়েট করে। হ্যাঁ, সো আপনি যদি ওইভাবে চেষ্টা করেন, যে কোনো মানুষ যদি চেষ্টা করে, আর এখন আপনি ইউ ক্যান বি ফ্রম এনি ব্যাকগ্রাউন্ড, আপনার এটা দরকার। এআই বলেন, মেশিন লার্নিং বলেন, ডেটা, আপনি মেশিন লার্নিং না করেন, ডিপ লার্নিং না করেন, কিন্তু ডেটা নিয়ে আপনার কাজ করতে হবে। ডেটা ইজ ইম্পর্টেন্ট। আপনি একটা কোম্পানিতে যাবেন, আপনাকে একটা এক্সেল শিট ধরাই দিবে, দিয়ে বলবে এই ডেটাটা অ্যানালাইসিস করে দাও। তো সেটা তো ডেটা, এক্সেল আমরা কি ইনপুট দিই? ডেটা ইনপুট দিই। তো ডেটা সম্বন্ধে আপনার জানতে হবে। আচ্ছা, তারপরে যদি আমরা যাই যে কিভাবে একজন মানে এই আপনার ডিপ লার্নিং ইঞ্জিনিয়ার কাজ করে, তারা কি করে আর্টিফিশিয়াল অ্যাডভান্স মানে নিউরাল নেটওয়ার্কস তৈরি করে, গ্যাদারিং প্রিপেয়ার মেসেজ মানে ডেটা সেট, বড় বড় ডেটা সেট নিয়ে কাজ করে এই ডিপ লার্নার মানে ডিপ লার্নিং ইঞ্জিনিয়াররা। তারপরে সেটাকে ট্রেনিং করে, মডেল তৈরি করে। ট্রেনিং করানোর কথা যেটা বলছিলাম যে আপনাকে তো আগে তাকে বুঝাইতে হবে যে এটা এই। তারপরে মডেল অ্যাকিউরেসি চেক করে, যে সে যেটা ক্রিয়েট করছে সেটা কতটুকু অ্যাকিউরেট, সেটাকে ডিপ্লয় করে, একটা জায়গায় নিয়ে যায়। অর্থাৎ আপনি শুধু মডেল ক্রিয়েট করলে তো হবে না, সেক্ষেত্রে হয়তো হয় কোন একটা কারে অথবা কোন একটা ওয়েবসাইটে ওই মডেলটাকে নিতে হবে। ধরেন আপনি একটা সেলফ ড্রাইভিং কার তৈরি করতে চান, যেটা নিজে নিজে ড্রাইভ করবে, সেটা তো ওই যে মডেলটা আপনি তৈরি করছেন, এটা তো ওই সেন্সর বা অন্য বিভিন্ন কিছু দিয়ে ওই কারটাকে ডিজাইন করতে হবে, এটা ডিপ্লয়মেন্ট বলে। সেটাকে মনিটর করতে হবে, কোলাবোরেশন ইজ ইম্পর্টেন্ট, যেটা বললাম যে বিভিন্ন টিমের সাথে। তো একজন এআই ইঞ্জিনিয়ার বেসিক্যালি প্রত্যেকটা জিনিস কিন্তু তার করা লাগে। লাস্টের জিনিসটা দেখেন যে ম্যাক্সিমাইজিং এফিসিয়েন্সি উইথ জিপিইউ এন্ড টিপিইউ, মানে আপনি আপনার যে গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট এটা অনেক ভালো হওয়া লাগে। অর্থাৎ সিম্পল কম্পিউটারে আপনি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা ইমেজ প্রসেসিং এগুলো করতে পারবেন, একটু ভালো কম্পিউটার লাগবে। আপনি যখন বড় ডেটা সেট নিয়ে কাজ করবেন, সে ওইটাকে নিতে পারবে না। ঠিক আছে, সো এই জায়গাটায় আমরা আলোচনা করলাম। এখন হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটু কথা বলি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বড় জায়গা। মেশিন লার্নিং এ পার্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিপ লার্নিং এ পার্ট অফ মেশিন লার্নিং।
সো আমি যদি সিম্পলি বলি, ধরেন এইটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার মধ্যে একটা ছোট পার্ট হলো মেশিন লার্নিং, তার মধ্যে একটা ছোট পার্ট হলো ডিপ লার্নিং। আবার ডেটা অ্যানালিটিক্স যদি বলেন, সেটা কিন্তু আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে না, সেটা আবার বাইরে একটা জিনিস, ডেটা অ্যানালাইসিস। হ্যাঁ, সো আবার ডেটা সায়েন্সের একটা বড় পার্ট, ডেটা সায়েন্সের একটা পার্ট আবার এই ডেটা অ্যানালাইসিসের মধ্যে পড়ে, আবার একটা পার্ট আবার এই আপনার মেশিন লার্নিং এর মধ্যে পড়ে। সো ডেটা সায়েন্টিস্টরা কিন্তু মাল্টি ডিসিপ্লিনারি রোল প্লে করে। সো ডেটাটাকে আমরা এখন আর শুধু ডেটাটাকে আপনার এই সুযোগ নাই যে ডেটা আমার ডেটা সায়েন্স করতে গেলে, ডেটা অ্যানালাইসিস করতে গেলে, ডেটা অ্যানালিস্ট হতে গেলে, ডেটা ইঞ্জিনিয়ার হতে গেলে ডেটা জানা লাগবে। নো, আপনার এখন সব আপনার ডেটা জানাই লাগবে, না হলে আপনি মার্কেটে টিকবেন না। কারণ আপনি গেলেই তো আপনাকে একটা এক্সেল শিট ধরাই দিবে, বা আপনি মার্কেটে গেলে তো আপনাকে বলবে যে মানে আপনার এখন তো ক্লারিক্যাল জবের কোনো মূল্য নাই। এআই কাদেরকে রিপ্লেস করছে? যারা ডিসিশন মেক করতে পারে না তাদেরকে রিপ্লেস করবে সামনে, ক্লারিক্যাল জবগুলোকে রিপ্লেস করবে। কিন্তু যাদের ব্রেন আছে, যারা স্ট্র্যাটেজিক ডিসিশন মেনটেন করতে পারে, তাদেরকে রিপ্লেস করবে। একজন ডেটা অ্যানালিস্টকে রিপ্লেস করবে না, কারণ ডেটা অ্যানালিস্ট ডিসিশন মেক করে। ডেটা অ্যানালিস্টের কিছু কাজকে তারা সহজ করেছে এআই, নট দ্যাট যে এটাকে রিপ্লেস করবে। নো, নট পসিবল, বিকজ এআই is a computer, not a brain. It's a brain that's artificial. For decision making, you need to be a human. Otherwise not. এআই কে মানুষ তৈরি করে, এই মানুষ তৈরি করে মানুষকে রিপ্লেস করতে, তার মানে মানুষ মানুষকে রিপ্লেস, নট এআই। হ্যাঁ, সো ইউ আর এ হিউম্যান, ইউ হ্যাভ ক্যাপাবিলিটিস টু ডু ইট, সো জাস্ট ডু ইট। ভয় পাওয়ার কিছু না, এগুলো এত কঠিন কিছু না। হ্যাঁ, আমরা যেটা পাই, আমরা প্রচুর ভয় পাই যে এত কঠিন জিনিসকে আমার দ্বারা হবে। নো, আপনি জাস্ট চিন্তা করেন যে নাসা যেই জিনিসটা 100-150 বছরে চিন্তা করতে পারে নাই, একটা ইলন মাস্ক সেটা করে দেখাইছে। $8 ট্রিলিয়ন খরচ করছে নাসা এই এতদিনে, কিন্তু তারা এই $8 ট্রিলিয়ন খরচ করে কোনোদিন চিন্তা করতে পারে না একটা রকেটকে তারা আবার রিইউজ করবে। একটা রকেট তারা যখন মহাকাশে পাঠাইছে ওইটা শেষ, কিন্তু ইলন মাস্ক সেটা করছে একটা ছোট্ট মানুষ, তাই না? কিন্তু একটা এত বড় প্রতিষ্ঠান, এত বছরের প্রতিষ্ঠান, এত R&D, এত টাকা, তারা কোনোদিন এটা চিন্তা করতে পারে না। সো কোনো কিছুই কঠিন না, আমি মনে করি, যদি আমরা সেভাবে ভাবতে পারি। আমাদের এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসা উচিত। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি বলি, যে সায়েন্স অফ ক্রিয়েটিং মেশিন দ্যাট ক্যান থিঙ্ক। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেশিন লার্নিং এর বাইরের পার্টের কয়েকটা এক্সাম্পল, যেমন আইওটি ডিভাইস। আমি এখানে এই ইয়াদি অলরেডি বলে ফেলছি এইসব বিষয়, এখানে একটু এক্সাম্পলে নিয়ে আসি, আমি এই জায়গাটায় নিয়ে আসি। এই যে যেমন ইন্টারনেট অফ থিংস, এটা হলো এআই এর একটা বড় মানে রিভলিউশনারি ইয়া। যে ধরেন আপনি রুমে গেলে আপনার এসিটা অটোমেটিক্যালি আপনার বডি টেম্পারেচারের সাথে বেস করে সে এসিটা চললো, মানে আপনার কোনো কিছুই বলা লাগলো না। বা আপনার ক্ষতি হবে এমন সময় ঠিক এসিটা বন্ধ হয়ে গেল, যখন দেখলো যে তার ঠান্ডা লাগার সম্ভাবনা আছে, বা টেম্পারেচারের একটা বডি টেম্পারেচারের উপরে কিন্তু এগুলো ডিপেন্ড করে। সো তখন কি করলো, এসিটা বন্ধ হয়ে গেল। তো এই যে ইন্টারনেট অফ থিংস, ইন্টারনেটকে চিন্তা করা মানে একটা ডিভাইস ভাববে যে আপনার কি করা দরকার এই মুহূর্তে, এটাকেই আসলে এআই এর একটা খুব রিভলিউশনারি ফিল্ড। দেখেন, দ্য ইন্টারনেট ইজ দ্য নেটওয়ার্ক অফ ইন্টারকানেক্টেড ডিভাইস এন্ড অবজেক্ট দ্যাট কমিউনিকেট এন্ড এক্সচেঞ্জ ডেটা। ডেটার মাধ্যমে কিন্তু এটা করা হয়, কারণ টেম্পারেচার কি একটা ডেটা, আপনার বডি টেম্পারেচার কি একটা ডেটা, কত ডিগ্রি আছে তার উপরে বেস করে সে চেঞ্জ করতেছে না। ওখানে বলা আছে যে তুমি এত ডিগ্রি পাইলে বন্ধ করে দাও, এখানে রুম টেম্পারেচার এত পাইলে আবার ওপেন করো, এই পর্যন্ত যাও, আবার বন্ধ করো, করো, এইভাবে করা আছে। enabling automation and real-time monitoring without human intervention. আপনার মানে রিমোটে চাপ দেওয়ার দরকার নাই, without human intervention. And it refers to the concept of connecting everyday device such as applications, vehicles. আমি আরেকটা এক্সাম্পল দিই, ধরেন আমরা যে ঘড়ি, যে ঘড়িগুলো আপনার প্রতিটা ইয়ার ট্র্যাকিং করে, আপনার স্বাস্থ্যের অবস্থা বলে, এটা হলো ইন্টারনেট অফ থিংস। মানে আমরা স্মার্ট যে ওয়াচ পরি, স্মার্ট ওয়াচ বলতে এখন সবগুলো হাবিজুবি আছে, একটু ভালো যেসব স্মার্ট ওয়াচ, ওগুলোর ভিতরে অনেক চমৎকার এআই যুক্ত করা থাকে। সো এই জিনিসগুলোকে আমরা ইন্টারনেট অফ থিংস বলি। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ভালো ধারণা পেয়েছেন যে শুধুমাত্র মেশিন লার্নিং হলে কিন্তু মানে এটার মধ্যে কিন্তু দেখেন আপনি যদি ডিভাইস আসতেছে, সেন্সর আসতেছে, অনেক কিছুর একটা কম্বিনেশনে কিন্তু এআইটা তৈরি হচ্ছে, তাই না?
সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস, আমরা ছোট না করে ফেলি বিষয়গুলোকে। এরপরে আরেকটা রোল হচ্ছে বিআই রোল, এটাও কিন্তু খুব ভালো একটা রোল, বিজনেস ইন্টেলিজেন্স রোল। এরা কিছু কিছু সফটওয়্যার আছে যেমন পাওয়ার বিআই, ট্যাবলিউ, ক্লিকসেন্স, লুকার স্টুডিও, এই ধরনের সফটওয়্যার গুলোতে সাধারণত খুব চমৎকার ভাবে ডেটা ভিজুয়ালাইজ করা যায়। এই যে ব্যাকএন্ডে যেটা দেখতেছেন একটা ভিজুয়ালাইজেশন, এই যে ব্যাকএন্ডে দেখতেছেন যেটা এখানে দেখা যাচ্ছে এর পেছনে এরকম, এটাকে বিজনেস ইন্টেলিজেন্স। এর আবার আলাদা মানে আপনার রোল আছে, বলা হয় যে আপনার বিজনেস ইন্টেলিজেন্স ডেভেলপার, হ্যাঁ, বিআই ডেভেলপার। তো সব বিআই এর মধ্যে পাওয়ার বিআইটা খুব বেশি চলে আর কি সারা পৃথিবীতে, এটার এখন বর্তমানে সব থেকে উপরে আছে। সো এগুলো আমি সহজ কথায় যদি বলি, হোয়াট ইজ বিজনেস ইন্টেলিজেন্স? প্রসেস অফ ট্রান্সফর্মিং র ডেটা ইনটু মিনিংফুল ইনসাইট, সাপোর্ট ডিসিশন মেকিং, ইমপ্রুভ বিজনেস পারফরমেন্স থ্রু টুলস এন্ড অ্যানালিটিক্স এন্ড ডেটা ভিজুয়ালাইজেশন। এখানে মেইন কাজ হলো আপনাকে ডিসিশন মেক করতে হবে থ্রু সাম অ্যানালিটিক্স এন্ড ডেটা ভিজুয়ালাইজেশন। এখানে ভিজুয়ালাইজেশন দেখেন পিছনে একটা ড্যাশবোর্ড দেওয়া আছে, এই যে আপনারা দেখেন এই যে বার গুলো দেখা যাচ্ছে, অ্যানাদার থিংস, হ্যাঁ, ঠিক এই যারা দেখাচ্ছে এই ড্যাশবোর্ড গুলো মেক করা হয়। So business intelligence refer to the technology strategies and practice used to collect, analyze present business data, helping organization identify trends. যেমন তা সেলস এর ট্রেন্ড হতে পারে, যেমন আপনার শেয়ার বাজারের একটা শেয়ার প্রাইস ওঠানামা, এই যে ট্রেন্ড এন্ড টেকনিক্স এন্ড আদার থিংস। হ্যাঁ, সো এগুলোকে আমরা কি বলতেছি? বিজনেস ইন্টেলিজেন্স। আইওটি সম্বন্ধে আলোচনা করলাম। অ্যাপ্লিকেশনটাকে বলি যে কোন কোন সেক্টর গুলোতে অ্যাপ্লিকেশন আছে: এডুকেশন, ট্রান্সফরমেশন, ব্যাংকিং, বিজনেস, ইন্ডাস্ট্রি, হেলথ কেয়ার, টেকনোলজিস, মেডিকেল সেক্টর, সিকিউরিটি। একটু দেখি অ্যাপ্লিকেশন গুলা কি কি হতে পারে। ধরেন যে আপনার এডুকেশনে কি কি হতে পারে: ফাইন্ডিং দ্য প্রবলেম অফ অ্যান ইনস্টিটিউশন, প্রোভাইডিং পটেনশিয়াল সলিউশনস। হ্যাঁ, একটা ইনস্টিটিউশনের প্রবলেম ফাইন্ড করে, অ্যানালাইজিং দ্য কোয়ালিফিকেশনস এন্ড টিচার, মানে টিচারদের কোয়ালিফিকেশন, পারফরমেন্স, এগুলো ম্যানেজ করার জন্য ডেটা যদি আপনি কালেক্ট করতে পারেন বা স্টোর করতে পারেন, এগুলো খুব কঠিন না। ম্যানেজিং স্টুডেন্ট ডেটাবেস এন্ড রেকর্ডস, হ্যাঁ, এটা ম্যানেজ করেন। আমাদের দেশে এগুলো কম হয়, কিন্তু বাইরে এগুলো প্রচুর। প্রোভাইডিং ইনফরমেশন এন্ড অ্যাট্রাকটিভ লেকচার টু দ্য স্টুডেন্টস বাই ইউজিং ডেটা ভিজুয়ালাইজেশন কনসেপ্ট। বুঝতে পারতেছেন, সুন্দর ডেটা ভিজুয়ালাইজেশন করে স্টুডেন্টদের অ্যাট্রাকটিভ লেকচার দেওয়া যায়। predicting the chance of admission for a particular student or defined universities. এটা একটা অ্যাডভান্স যে আপনার প্রেডিক্ট করা যে আমার এখানে কয়জন ভর্তি হতে পারে, বেসড অন কি যে ট্রান্সফার দ্য অ্যাডমিশন, হ্যাঁ, ডিফারেন্ট ইউনিভার্সিটি দিয়ে। এই যে এগুলো হলো যারা এগুলো নিয়ে কাজ করে, কিছু কিছু ওয়েবসাইটস আছে এন্ড আদার থিংস, হ্যাঁ, এরা এগুলো নিয়ে কাজ করে। এডুকেশনে অনেক অ্যাপ্লিকেশন আছে। হেলথ কেয়ারে প্রচুর ইমেজ অ্যানালাইসিস, এই যে এমআরআই অ্যানালাইসিস, তারপরে ক্যান্সারের ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে ডিফারেন্ট ক্যান্সার অ্যানালাইসিস, জেনেটিক্স, জেনোমিক্স, ডিএনএ সিকুয়েন্সিং, আরএনএ সিকুয়েন্সিং, নেক্সট জেনারেশন সিকুয়েন্সিং আছে। সিকুয়েন্স অ্যানালাইসিস করে বলা যে আসলে একটা ডিএনএ এর মানে সিকুয়েন্সটা কেমন এন্ড আদার থিংস। এখানে অনেক কিছু আছে, বায়োমেট্রিক্স থেকে শুরু করে ড্রাগ ডিসকভারি এন্ড ডিপ্লয়মেন্ট। দেখেন ফিজিক্সে নোবেল পাইলো এআই মডেল, কেমিস্ট্রিতে নোবেল পাইলো এআই মডেল, বায়োলজিতে ওই কম্পিউটার ইন্টারাকশনের মতন একটা জিনিস নোবেল পাইছে, দেখেন কম্পিউটার দিয়ে দেখেন। সো বিষয়টা হলো যে আলটিমেটলি কয়দিন পর দেখবেন যে ওই লিটারেচারেও আপনার ওই এআই মডেল পাবে। স্যাম বল্ট দেওয়া উচিত ছিল, স্যাম অল্টম্যানকে দেওয়া উচিত ছিল, কারণ সে তো অনেক বড় একটা প্রবলেম সলভ করছে। আগে তো আপনি কবিতা লিখতে পারতেন, এখন তো চ্যাটজিপিটি আপনাকে কবিতা লিখে দেয়, ইংলিশ, বাংলা, উর্দু, আপনার কি কবিতা দরকার সব লিখে দেয়। সো আগে তো কোনো লিটারেচারে পড়ে আমাদের তো সুন্দর একটা কবিতা কেউ কোনোদিন লিখে দিতে পারে না, আমাদের কবিতার প্রতি আগ্রহ তৈরি করে নাই, আমাদের এত লেখার প্রতি আগ্রহ তৈরি করে না। এখন আমরা চ্যাটজিপিটিতে অনেক কিছু জিজ্ঞাসা করি, অনেক কিছু লিখি, আমরা ফেসবুকে এখন অনেক পোস্ট দিই, বিকজ আমার লেখাটা সহজ হয়ে গেছে। তো লিটারেচারটাকে সহজ করে দিয়েছে, তো লিটারেচার তো আমি তাকে একটা নোবেল দিতে পারতাম, সেটা তো অবাক হওয়ার কিছু নাই। তো এখন এমন একটা দিন আসছে সবারই আসলে ডেটা নিয়ে কথা বলতে হবে, না বলে আপনার উপায় নাই। দেখেন মেডিকেল সেক্টর, আপনার এডুকেশনে দেখলাম, ব্যাংকিং এ অনেক কিছু আছে, যেমন কাস্টমার ডেটাবেস ম্যানেজমেন্ট, ফ্রড ডিটেকশন, আপনি কাকে লোন দিবেন কাকে লোন দিবেন না, কাস্টমাইজড ইনফরমেশন টু ক্লায়েন্ট, প্রোভাইডিং মানে ক্লায়েন্টকে আপনি কাস্টমাইজড ইনফরমেশন প্রোভাইড করা, ফাইন্যান্সিয়াল রিস্ক মডেলিং এন্ড প্রেডিকশন, এগুলো ব্যাংকিং এ অনেক প্রয়োজন, সবকিছু ডেটার কারবার। তারপর ট্রান্সপোর্টেশন, হ্যাঁ, আপনার অ্যাক্সিডেন্ট আমাদের দেশে এগুলো নিয়ে আপনারা চাইলে কাজ করতে পারেন। হ্যাঁ, ট্রান্সপোর্টেশনে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক প্রবলেম আছে। আপনারা যারা এইসব ফিল্ডে আসতে চান, এগুলো নিয়ে স্টার্টআপ নিয়ে কাজ করতে পারেন। এইসব স্টার্টআপ সামনে এগুলো শিখে এসব স্টার্টআপ নিয়ে কাজ, অনেক বড় বড় প্রবলেম আছে। মিনিমাইজিং অ্যাক্সিডেন্ট অফ এনি এরিয়া ইউজিং ট্রাফিক ডেটা,
ট্রাফিক ডেটা কন্ট্রোল করে, ট্রাফিক কন্ট্রোল আপনারা দেখেছেন, এটা নিয়ে সামনে একটা কোম্পানি আগায় আসছে, অবশ্য চেষ্টা করতেছে। এয়ারপ্লেন রুট প্ল্যানিং এ প্রয়োজন হয়, পাথ অপটিমাইজেশন ফর লোয়েস্ট ডেলিভারি কস্ট। হ্যাঁ, যে আপনি ধরেন এখান থেকে আমি আসি মিরপুর থেকে বাড্ডা যাবেন, তো কোন ওয়েতে গেলে, কোন ভাবে গেলে আপনার সব থেকে বেস্ট ওয়ে হয়, সব থেকে কস্ট কম হয়, কম ফুয়েল খরচ হয়, কম সময় লাগে, এই জিনিসগুলো কারা করতে পারে? এই যে মেশিন লার্নিং মডেল এন্ড ডেটা নিয়ে কাজ করে আমরা কিন্তু এগুলো করতে পারি ট্রান্সপোর্টেশনে। তারপরে অ্যাপ্লিকেশন অফ ডেটা লিটারেসি কি কি হতে পারে আপনার ইন সায়েন্টিফিক প্রোগ্রেসে? আইওটি ডিভাইস তৈরি করা, হ্যাঁ, ডিজাইন প্রসেস ফর অটোমেশন, ইন্ডাস্ট্রি অটোমেশন করা, ক্রিয়েটিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বট ফর ডিফারেন্ট ওয়ার্কস, ইমেজ এন্ড স্পিচ রিকগনিশন। আমরা কথা বলি, আমি যখন বলি যে আমি চ্যাটজিপিটিকে বলবেন যে তুমি আমার জন্য একটা ডেটা অ্যানালাইসিস ওয়ার্কফ্লো তৈরি করে যাও, আমি ডেটা অ্যানালিস্ট হতে যাই, তুমি কিভাবে যাওয়া উচিত, দেখবে যে সুন্দর একটা জিনিস। আপনি ইয়াতে বলেন, এই যে আপনার লিখে দেওয়ার দরকার নেই, মুখে বলেন, করে দিবে, বাংলায় বললেও করতে পারে এখন। ঠিক আছে। বিজনেসে অনেক বলে শেষ করা যাবে না, বিজনেসে অনেক আছে, প্রোডাক্ট প্রাইস থেকে শুরু করে কাস্টমার ইনফরমেশন, ডিসিশন মেকিং, কোয়ালিটি ইমপ্রুভ করা, কাস্টমার রিভিউজ, দেয়ার আর লটস অফ থিংস ইন বিজনেস। হ্যাঁ, তারপরে আপগ্রেডিং গেম লেভেল বেসড অন, এই যে দেখেন এটা হলো গেমিং এ, অনেকে গেমিং এ পছন্দ করেন, গেমিং এ কিন্তু প্রচুর পরিমাণে ডেটার ইউজ আছে। দেখেন এআই বট রেডি করা, লাইক পাবজিতে আপনাদের এআই বট রেডি করে। হ্যাঁ, এই যে এই টাইপসের বিষয়গুলো আপনারা দেখেছেন অলরেডি। আচ্ছা, টেলিকমে আছে, হ্যাঁ, টেলিকম সেক্টরে আছে। জব ডিমান্ড এন্ড সেক্টর দেখেন, জব ডিমান্ড এখানে কালার ওয়াইজ দেওয়া আছে, ডেটা ইঞ্জিনিয়ার, তারপরে বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, তারপরে আপনার ডেটা সায়েন্টিস্ট। এগুলো হলো 2010 থেকে 2024, এটা হলো গুগলের একটা যে কোনগুলা খুব বেশি ভালো অবস্থায় আছে। তো মোস্ট অফ দা এখানে ডেটা সায়েন্টিস্ট রোলটা একটু মনে হচ্ছে যে কমছে এখানে। মানে বিষয়টা হলো যে কমছে না, এগুলা আসলে আমি যদি বলি যে একটা রোল, ধরেন ডেটা সায়েন্টিস্ট এখন ভাগ হয়ে গেছে, কোনোটা ডেটা অ্যানালিস্টে চলে গেছে। ডেটা সায়েন্টিস্ট তো একটা বড় রোল, এটা কঠিন, তুলনামূলক কঠিন। হ্যাঁ, আমি কিন্তু এটা নিয়ে আমি আপনার আগেও বলেছি যে ডেটা সায়েন্টিস্ট রোলটা একেবারে সহজ না, বাট যারা একটু চ্যালেঞ্জ নিতে চান, একটু বেশি স্যালারিতে জব করতে চান, হায়ার স্টাডিতে, এখানেও যারা হায়ার স্টাডিতে যেতে চান তাদের জন্য ডেটা অ্যানালাইসিস বা যে কোনো একটা সফটওয়্যার বা যে কোনো ডেটা অ্যানালিস্ট ক্যারিয়ার ট্র্যাক হোক, ডেটা সায়েন্টিস্ট হোক, যে কোনো একটা শিখে গেলে হায়ার স্টাডিতে আপনাকে অনেক হেল্প করবে। কারণ কি, আপনার প্রফেসর যখন দেখবে যে আপনি এগুলো পারেন, তাহলে অন্য থেকে আপনাকে আগে স্কলারশিপটা দিবে। ঠিক আছে, সেগুলো জেনে যাওয়ার দরকার আছে। আচ্ছা, এরপরে একটু স্যালারি স্ট্রাকচারটা দেখি, এখানে বিভিন্ন স্ট্রাকচারে আছে। আমি এই স্যালারি এটা আপনাকে সেটা পাঠিয়ে দিব, আপনারা যেন দেখে নিতে পারেন। সো এক্সট্রা স্যালারির কথা যদি আমি সিম্পলি একটু বলি, ডেটা সায়েন্টিস্ট এটা হলো ডেটা অ্যানালিস্টের, এটা ডেটা ইঞ্জিনিয়ার, এটা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। হ্যাঁ, সো আমি সিম্পলি একটু কথাটা বলি, মানে যে আসলে স্যালারি স্ট্রাকচারটা কেমন হয় এটা আমি সরাসরি বলি, আপনাদের জন্য একটু সুবিধা হবে। কারণ স্যালারি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আসলে স্যালারি জিনিসটা সবারই মাথায় থাকে। সাধারণত স্যালারি স্ট্রাকচারটা যেমন হয় যে আপনার ডেটা অ্যানালিস্টদের ক্ষেত্রে বাংলাদেশে আপনি 25 to 30 হাজার টাকা শুরুতে, এটা শুরু। কিন্তু আপনি যখন 3-4 বছর জব করে ফেলবেন, সুবিধাটা এখানে, তখন আবার এটা আপনি ইজিলি বাইরের কান্ট্রিতে চলে যাওয়ার সুযোগ থাকবে, অথবা আপনার রিমোট জবে, তখন আপনি ইজিলি 1,500-2,000 ডলারে আপনি যাবেন। কিন্তু যেটা অন্য জবে আসলে ইটস সো টাফ, এ একটা বিষয়। আর আরেকটা বিষয় আমি বলবো, সেটা হলো যে শেয়ার দ্য ফুল স্লাইড। আমি স্লাইড আপনাদের শেয়ার করে দিব, সমস্যা নেই, সবই শেয়ার করবো আপনাদের, আপনারা খুশি তাতে? আমি শেয়ার করবো স্লাইড আপনাদের সাথে। হ্যাঁ, নো প্রবলেম, আই উইল শেয়ার এভরিথিং উইথ ইউ। আমি চাই আপনারা শিখেন, হ্যাঁ, সবকিছু শেয়ার করবো, আপনাদের যদি উপকার হয় সবকিছু আমি শেয়ার করবো, আমরা শেয়ার করবো, ওইটা নিয়ে কোনো অসুবিধা নাই। ইউ ক্যান ডু দিস, মানে আপনারা এটা দেখে করেন, নো প্রবলেম। আচ্ছা, এখন যে জিনিসটা বলতেছি, স্যালারি স্ট্রাকচার। ইউএসএ তে একজন ডেটা অ্যানালিস্ট সাধারণত $70,000-80,000 পায় মান্থলি, ইয়ারলি, 70,000-80,000 ডলার। হ্যাঁ, আবার আপনি যদি ডেটা সায়েন্টিস্ট হন, তাহলে আবার ওই স্যালারিটা চলে যাবে আপনার অনেক বেশি।
ওই স্যালারিটা আবার অনেক বেশি চলে যাবে, ওটা হয়ে যাবে 1,20,000, 1,10,000 থেকে $1,20,000। ঠিক আছে। তো স্যালারি সাধারণত ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার ডেটা সায়েন্টিস্ট প্রায় সেম স্যালারি পায়। বিআই ডেভেলপারও অলমোস্ট কাছাকাছি, বিআই ডেভেলপারদেরও মোটামুটি ভালোই ডিমান্ড আছে। এই ঠিক আছে। তো স্যালারি স্ট্রাকচার ইজ ভেরি গুড, অনেক অপরচুনিটি আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এখন আমরা হলো এই স্লাইডটা শেষ হয়ে গেছে, আমরা এটা একটু রাখি আপাতত। এখন যে বিষয়টা আপনাদের কাছে যাব, আপনাদেরকে অ্যানাকোন্ডা ডাউনলোড করতে বলা হয়েছিল। অ্যানাকোন্ডা, তো অ্যানাকোন্ডা ডাউনলোড করার জন্য আপনাদেরকে অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আপনাদের হোয়াটসঅ্যাপে বলে দেওয়া হয়েছে যে অ্যানাকোন্ডা কিভাবে ডাউনলোড করতে হবে। তো আমরা যেটা করব সেটা হলো এখান থেকে অ্যাবাউট রিমোট জব ইন দিস সেক্টর, রিমোট জব আছে, যেমন আমাদেরই দুইজন মেন্টর আছে, তারা রিমোট জব করে। হ্যাঁ, আপনার আপনি আচ্ছা একজন কোল্যাব ইউজ করতেছেন, নো প্রবলেম, কোল্যাব ইউজ করতে পারেন আপনি চাইলে, নো প্রবলেম। আপনারা যারা যেটা ইউজ করতেছেন অলরেডি জানেন কম বেশি, নো প্রবলেম। বাট আমরা এইখানে দেখেন আপনাদের অ্যানাকোন্ডা ডাউনলোড করতে বলছিলাম। তো অ্যানাকোন্ডা লিখে আমি যদি সার্চ দিই, তো দেখেন অনেক কিছু আসছে, অ্যানাকোন্ডা নেভিগেটর, অ্যানাকোন্ডা প্রম্পট। অ্যানাকোন্ডাটা কি এটা পরে বলতেছি, আপাতত আমি একটু অ্যানাকোন্ডাতে যাই। আপনাদের এখন কাজ করতে হবে না, আপনারা দেখেন, আমরা তো ভিডিও শেয়ার করবো, সো এটা নিয়ে কোনো অসুবিধা নাই। ঠিক আছে, ওইটা নিয়ে কোনো চিন্তা নাই। হ্যাঁ, সো আমি একটু দেখাই, এখানে আমি একটু লিখলাম জুপিটার নোট, জুপিটার নোট। আচ্ছা, লেখার সাথে সাথে যেটা হইলো, সে আমাকে আমার ব্রাউজারে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার ব্রাউজারে সে নিয়ে যাচ্ছে। তো আমার ব্রাউজারে নিয়ে সে কি করতেছে, আলটিমেটলি সে একটা নোটবুক ওপেন করতেছে। এখন এই নোটবুক কি বা কেন, এগুলো আগে আগে জানতে হবে। তো আমি এখানে একটু প্রথমে কথা বলি। সিম্পলি যদি বলি সেটা হলো যে আমরা যদি কোনো একটা সাবজেক্টে পড়ি, ধরেন আপনি সিএসসি তে পড়তেছেন, সিএসসি তে আপনি কোনো একটা জিনিস পড়তেছেন, সেটা আবার আপনি খাতায় লিখতেছেন। তো আপনার যে খাতাটা লেখা লাগে, তো ধরেন এইটা হলো সেই খাতা। আমি যদি এখান থেকে এখানে নিউতে ক্লিক করি, এই যে নোটবুক নিই, তো ধরেন আমি এখানে একটা জিনিস লিখলাম, আমি একটু লিখে দেখাই। ধরেন আমি লিখলাম 1+1 লিখে আমি এটাকে রান করলাম। কিভাবে করতে হয় সেটা নিয়ে আমি কথা বলতেছি। আমি বললাম 2 দেখাইলো। তো ধরেন আপনি 1+1 শিখছেন, শিখে আপনি এটা একটা জায়গায় লিখতেছেন। এই যে খাতাটা, এই খাতাটাকে আমরা সাধারণত আইডিই বলি। হ্যাঁ, আইডিই বলি। হ্যাঁ, বা এই যে অনেক ধরনের আইডি হতে পারে, খাতা বিভিন্ন টাইপসের হতে পারে না, খাতা হতে পারে নিউজ প্রিন্ট হতে পারে, তারপরে হতে পারে, মানে ডিফারেন্ট টাইপস অফ খাতা হতে পারে, তাই না? তো এই জিনিসগুলোকে আমরা বলি হলো আইডিই। তো এই আইডিও বিভিন্ন ধরনের হতে পারে, যেমন পাইচার্ম আছে, তারপরে এই জুপিটার নোটবুক আছে, গুগল কোল্যাব আছে, তারপরে অনেক ধরনের আছে। বাট আমরা জুপিটার নোটবুকে কাজ করব। তাহলে আপনি কোশ্চেন করতেন, ভাই আমি শিখতে আসছি তো পাইথন আপনার কাছে করতে, আপনি বলছেন যে ওখানে পাইথনে একটা লেভেল করাবেন, একটা জায়গা পর্যন্ত করাবেন, তাহলে আপনি কেন জুপিটার নোটবুক করলেন? বিকজ এই যে কোডটা আমি লিখেছি এটা হলো পাইথনের কোড। এই কোডটা তো লেখার জন্য আপনার একটা জায়গা লাগবে, যেটাকে আমরা কোড এডিটর বলেন বা আইডি বলেন, যাই বলেন। ঠিক আছে, সো এই লেখার জন্য আমরা সাধারণত এটাকে ব্যবহার করি, কোডগুলোকে লেখার জন্য। তার মানে আমরা পাইথনের কোডটা এখানে লিখতেছি। তাহলে এখন একটা কথা হলো, ভাই তাহলে অ্যানাকোন্ডার কাজ কি? অ্যানাকোন্ডা বলে কি, আমার কাছে আইডিইও আছে ডিফারেন্ট টাইপস অফ, আমার কাছে পাইথনও আছে, তুমি আমার কাছে আসো, তোমার আলাদা আলাদা ভাবে ডাউনলোড করার কোনো দরকার নেই। আমার কাছে আসলে তুমি সব পাবা। অর্থাৎ আমার কাছে তুমি অ্যানাকোন্ডার কাছে বলছো, আমার কাছে পাইথনও আছে, ডিফারেন্ট টাইপস অফ আপনার আইডিই আছে। তুমি যেটা চাও, গুগল সরি তুমি পাইচার্ম চাও, তুমি এটা চাও, ওইটা চাও, তুমি নাও, সমস্যা নেই, সব আমার কাছে। তার মানে সিম্পলি অ্যামাজনের মতো। অ্যামাজনের কিন্তু নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, সে অন্যের কাছ থেকে প্রোডাক্ট এনে তার কাছে রাখে। কাস্টমারদের বলে তুমি আমার কাছে আসো, দোকানদারদের বলে তুমি আমার কাছে আসো, সবাই আমার কাছে আসো। তো ধরেন আমরা হলো কাস্টমার, আর পাইথন আর এই আপনার এই যে আইডিই বা অন্য জিনিস, এগুলো ধরেন দোকানদার, সবই কোথায় আছে? অ্যানাকোন্ডায় আছে, অ্যামাজনের মতো। আমার যখন দরকার হচ্ছে আমি তখন, মানে ও একটা ডিস্ট্রিবিউটর সহজ কথায়। এটা অ্যানাকোন্ডা একটা ডিস্ট্রিবিউটর, ও মিডল ম্যান হিসেবে কাজ করতেছে, সবকিছু আছে তার কাছে। হ্যাঁ, তাহলে আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। সো আমি একটু আবার প্রথমে যাব। প্রথমত আমি যেটা করব সেটা হলো এখান থেকে কেটে দেব, দেওয়ার পরে আমি সরি আমি এটাকে কেটে দিব। দেওয়ার পরে আমরা যেটা করব, এখান থেকে আরেকটা নতুন, এই যে
দেখেন এখানে অ্যানাকোন্ডা প্রম্পট আছে। হ্যাঁ, তো এখন ধরেন এইখানে আমার যে ফোল্ডার গুলো আছে এর মধ্যে থেকে আমি একটা ফোল্ডার, এখানে দেখেন আমার ডেস্কটপ আছে, তো আমি একটা ডেস্কটপে আপনাদের ব্যাটেল অফ ইনসাইড দিয়ে আমি একটা ফোল্ডার খুলবো। হ্যাঁ, ব্যাটেল অফ ইনসাইড, ইনসাইড, হ্যাঁ, ব্যাটেল অফ ইনসাইড দিয়ে আমি একটা ফোল্ডার খুললাম। এখন আমি যদি এখানে যাই, আমি যদি একটা অ্যানাকোন্ডা প্রম্পট ওপেন করি, অ্যানাকোন্ডা প্রম্পট ওপেন করি, তো ও দেখেন আমাকে দেখাচ্ছে যে আমি কোন ফোল্ডারে এই মুহূর্তে আছি। আমি কোন ফোল্ডারে আছি, আমি সি ইউজার, আমাদের সি তে ইউজারে লিনোভো নামে একটা ইয়ে আছে, সেখানে আমি আছি। তো এখন আমি চাচ্ছি যে আমি যতগুলো আইডিই ওপেন করবো, আমি যত কোড লিখবো সব একটা জায়গায় থাকবে। সেটা কোথায়? এই ব্যাটেল অফ ইনসাইড যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছি আমার পিসির ওই জায়গাটায় থাকবে। এটা আমি চাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে? বলতে হবে চেঞ্জ ডিরেক্টরি, অর্থাৎ আমি এখন যেখানে আছি লিনোভো, এখানে তুমি কোড লিখো না, তুমি এখানে যেও না, তুমি আমার পিসির ডেস্কটপে যাও, আগে ডেস্কটপে যাও। যাওয়ার পরে তুমি আমার পিসির ব্যাটেল অফ ইনসাইট নামে আমি যে ফোল্ডারটা খুলেছি সেটার মধ্যে যাও। আপনারা একটা কাজ, আপনারা যখন এই কাজ না করে বসেন, ধরেন এই ফোল্ডারের পরে সরাসরি আপনি এই ফোল্ডারে যেতে গেলেন হবে না, আপনার যেইখানে মানে একটার পর একটা যাইতে হবে। ধরেন আপনি আগে কোথায় খুলছেন এবং সেটা কোন জায়গাটায় আছে, আর আপনি এই মুহূর্তে কোন জায়গাটায় আছেন এটা জানা লাগবে। সো আমি ব্যাটেল অফ BATTL, ব্যাটেল অফ ইনসাইট লিখলাম। তো দেখেন আমাকে এখানে ও আবার কেস সেন্সিটিভ না, আপনি এখানে ছোট হাতের লিখলে অসুবিধা নাই। দেখেন ও ছোট হাতের লিখছি কিন্তু ও বড় হাতের ছিল, সমস্যা নাই। এখন আমি এইখানে একটা জুপিটার নোটবুক লঞ্চ করলাম। আপনাদের ভিডিও দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন, প্রথম দিকে হয়তো একটু সমস্যা হবে, ভিডিও দেখলে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবেন। তারপরেও আমি আরেকটা বার বলার চেষ্টা করব, এটা নিয়ে টেনশন নাই আপনাদের। তো দেখেন আমি একটা এখানে নিউ, এই যে নিউ লেখা আছে, এখান থেকে যে Python 3 একটা ফাইল নিলাম। আমি সহজ কথা একটা নিউ নোটবুক নিলাম। এরপরে এখানে আনটাইটেলড আছে এই জায়গাটায়, তো এখানে আমি একটা টাইটেল দিলাম, যে আমি লিখলাম যে ফার্স্ট ক্লাস। আচ্ছা, এন্টার ক্লিক করলাম। এখন আমি যদি আমার ওই ফোল্ডারের মধ্যে একটু যাই আমার পিসির, দেখেন আমি যদি আমার পিসি কই দিস পিসিতে যাই, সেখান থেকে আমি কোথায় ছিলাম, সিতে আসি, সি থেকে ইউজারে আসি, ইউজার থেকে লিনোভোতে আসি, লিনোভো থেকে ডেস্কটপে, ডেস্কটপের মধ্যে আমি একটা ফোল্ডার খুলেছি ব্যাটেল অফ ইনসাইট। ব্যাটেল অফ ইনসাইট এর মধ্যে যাই, এই দেখেন মাই ফার্স্ট ক্লাস ডট আইপিএম, তার মানে ওই জায়গাটায় যে আমার একটা ফোল্ডার সে খুলেছে। এখন আমি যত কোড লিখবো এই জায়গাটায় সেভ হবে। মজার বিষয় কিন্তু, আপনারা যারা আগের থেকে জানেন তারাও অলরেডি জানেন, এটা একটা মজার বিষয়। যারা জানেন না তাদের অনেক ভালো লাগতেছে আই থিঙ্ক বুঝে, যে আমার এখন যা আমি লিখবো এই জায়গাটাই সেভ হবে। এবং আপনি কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন যে আপনি কোন জায়গাটায় যেতে চান। হ্যাঁ, সো আমি আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার যে অ্যানাকোন্ডা কি কাজ করতেছে, জুপিটার নোটবুক কি কাজ করতেছে, পাইথন কি কাজ করতেছে, এবং এটা আমি কিভাবে করলাম। তারপরে একটু আপনাদের কাছে যাব, বিকজ আমি একটু ইয়া নিতে পছন্দ করি। এই পর্যন্ত যা দেখানো হয়েছে, আচ্ছা আপনারা এই মুহূর্তে, আচ্ছা সরি, আপনারা এই মুহূর্তে আমার সাথে প্র্যাকটিস না করে আপনারা ভালো করে দেখেন, আমরা তো ভিডিও দিয়ে দিব। হ্যাঁ, সো আজকে রাতেই আশা করি ভিডিও দিয়ে দিব, আপনারা ভিডিও দেখে আস্তে আস্তে করেন, এখন করলে একটু ঝামেলা হবে, ঝামেলায় পড়তেন, নানান সমস্যা, ক্লাস করতে হবে। এই জিনিসটাকে ভালো করে বুঝছেন। হ্যাঁ, আচ্ছা আপনারা এখন একটু লিখে দেন যে এটা কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছেন, আপনারা একটু তাড়াতাড়ি লিখে দেন, আমি যাতে আমি সামনে যেতে পারি তাড়াতাড়ি। যারা একটু কম ক্লিয়ার হয়েছেন তারাও লিখেন, তারাও একটু দয়া করে লিখেন, যারা একটু কম ক্লিয়ার হয়েছেন তারাও লিখেন।
আচ্ছা, আপনারা লিখে ফেলেন। আমি দেখছি যে আমি আরেকবার রিপিট করব, এটা নিয়ে আপনারা টেনশন করেন না। আপনারা অনেকেই হয়তো একটু আহ, কম বুঝছেন। সো অনেকেই দেখলাম 170 পর্যন্ত গুড। আপনার ভিডিও দেখলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু 60 নিচে যারা, তাদের আরেকবার দেখলে একটু ভালো হয়। সো আমি একটু আরেকবার দেখাই প্রথম থেকে সবকিছু, যে আপনাদের যাতে সুবিধা হয়। হ্যাঁ, সো আমি এখান থেকে এটাকে আবারও কেটে দিলাম, কেটে এখান থেকে এই যে কেটে দিলাম। তো আমি এই যে ফোল্ডারটা খুলেছিলাম, এটা তো আপনারা বুঝতেছেন। হ্যাঁ, এটা আমার একটা ফোল্ডার। সো ফোল্ডার খোলাটা আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার নাও, যে এখানে আমি একটা জাস্ট আমার ডেস্কটপের মধ্যে আমি একটা ফোল্ডার খুলেছি, আমার পিসির ডেস্কটপের মধ্যে। তো আমি এখন একটা জুপিটার নোটবুক লঞ্চ করলাম। তো ও বাই ডিফল্ট আমাকে কোথায় নিয়ে যায়, আমি যেই জায়গাটায় অলরেডি মানে আমার ওই জুপিটার নোটবুকটা যে জায়গাটায় আমার পিসির, সরি আমার জুপিটার নোটবুক না, আমি আবারও ভুল করছি। আমি একটু আবার এখান থেকে কেটে দিই। আমি একটা অ্যানাকোন্ডা প্রম্পট লঞ্চ মানে ওপেন করলাম। তো আমার এখন আমি যেই ফোল্ডারে আছি সেটা দেখাই বেস ফোল্ডার। তো আমি এখানে যদি সেভ করতে চাই নো প্রবলেম, বাট আমি চাচ্ছি এখানে না, আমি আমার নতুন একটা ফোল্ডার আমি খুলেছি, আমি সেখানে রাখবো। বাট আপনারা ডি তে যাবেন না, সি তেই থাকবেন। ডি তে যাওয়া যায় কি না যায় এগুলো নিয়ে আপাতত আপনারা যখন আরো ক্লিয়ার হবেন তখন যাবেন। আপাতত আমি যে বলে দিচ্ছি আপনারা সি তেই থাকবেন। সো এখান থেকে আমি চেঞ্জ ডিরেক্টরি দিয়ে ডেস্কটপ দিলাম, ডিই এস কে ইও, ডেস্কটপ। তার মানে আমি বললাম যে তুমি আমার ফোল্ডারের লোকেশনটা চেঞ্জ করো। দেন আমি আবার বললাম সিডি চেঞ্জ ডিরেক্টরি ডেটা, সরি ডেটা না, এটা হলো যে ব্যাটেল অফ ইনসাইড। সো সে কি করলো, আমাকে ওই জায়গাটায় নিয়ে গেল। এখন এইখানে আমি একটা জুপিটার নোটবুক লঞ্চ করলাম। জুপিটার নোটবুক কি সে যায় আমি বলতেছি পরে আরেকবার। নোটবুক, আচ্ছা। তো সে যেটা করবে, সে ঠিক আমার ডিফল্ট ব্রাউজারে, আমার যে ব্রাউজার আছে যেমন গুগল ক্রোম এন্ড আদার থিংস, দেখেন আমার কিন্তু এখানে আগে কিছুই ছিল না। আমি যখন প্রথমবার লঞ্চ করেছিলাম এখানে কিছু ছিল না। এখন কি দেখাচ্ছে, মাই ফার্স্ট ক্লাস নামে একটা মানে ফাইল দেখাচ্ছে, যেখানে কি কিছু নাই। সো আমি এখান থেকে একটা নিউ ফাইল নিলাম, নিয়ে আমি মাই ফার্স্ট ক্লাস 2 দিলাম। সো ফার্স্ট ক্লাস সি 2 দিলাম, দিয়ে আমি এটাকে রিনেম করলাম। তো আমি যদি আমার ফোল্ডারে যাই, দেখেন ব্যাটেল অফ ইনসাইড এর মধ্যে এই যে ফার্স্ট ক্লাস 2 নামে নতুন আরেকটা ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, ওই যতগুলো করবো ততগুলো ক্রিয়েট হবে। এখন আমি একটু আলোচনা করি যে হোয়াট ইজ, এই যে জুপিটার নোটবুকের কথা বলছি, এইটা কি। আমরা তো বললাম যে পাইথন শিখবো বা পাইথনে করাবো, তাহলে হোয়াট ইজ জুপিটার নোটবুক। জুপিটার নোটবুকটা কি, জুপিটার নোটবুক হলো একটা আইডিই যেখানে আমরা কোড লিখি। পাইথনের কোডটা তো আমার কোথাও না কোথাও লেখা লাগবে। সো এটা হলো পাইথন। এই যে দেখেন এই যে পাইথনের সাইন আছে, বেসিক্যালি পাইথনের কোডটা আমরা এখানে লিখতেছি। তার মানে আমরা এই জায়গায় এখানে যদি 1+1 লিখি, তাহলে যে জিনিসটা পাচ্ছি এটা আসলে পাইথনের আউটপুট, কোডের আউটপুট এখানে আমরা লিখি, দেখতে তো হবে এক জায়গায়। আর অ্যানাকোন্ডা আমাকে যেটা করতেছে সেটা হলো, সে আমাকে বলতেছে যে তোমার আলাদাভাবে পাইথন ডাউনলোড করার কোনো দরকার নাই, তোমার জুপিটার নোটবুক আলাদাভাবে ডাউনলোড, এগুলো আলাদা আলাদা ডাউনলোড করতে হয় যখন আমার কাজ করতে হয় সাধারণত, তারপর ইন্টিগ্রেট করে নিতে হয়। তো সে এটাকে সহজ করে দিছে, বলছে এত ঝামেলায় যাও না, তুমি যেটা করো, তুমি হলো আমাকে ডাউনলোড করো, আমার কাছে সবকিছু আছে। দিস ইজ দ্য থিংস। হ্যাঁ, ওকে। সো আমরা এখন একটু প্রথমে একটু কোডে চলে যাব। সেটা হলো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব পাইথনে, সেটা হলো যে পাইথন অপারেটরস। হ্যাঁ, তার আগে একটু এই জায়গা সম্বন্ধে ধারণা দিই। জুপিটার নোটবুকে এখানে হলো যে আপনি নতুন একটা ফাইল ওপেন করতে পারবেন, প্রিভিয়াস ফাইল সেভ করতে পারবেন, সেভ অ্যাজ করতে পারবেন, যেগুলো অলরেডি আপনারা করেন, এডিট করতে পারবেন। ঠিক আছে, ভিউতে যে আপনি এই যে হেডার টুলবার এগুলো খুব বেশি জরুরি না। হ্যাঁ, এইখানে একটু জরুরি, এটা হলো সেভ করা, এটার উপরে ক্লিক করলে সেভ হয়। এটা হলো নতুন একটা সেল, দেখেন এটা বাড়াচ্ছে, একটা করে সেল বাড়াচ্ছে। এটা হলো কেটে কাট করে একটা সেলকে, হ্যাঁ, এটা কপি করে, এটা পেস্ট করে, এই জিনিসগুলাই। ঠিক আছে, আর এটা হলো রান করে, অর্থাৎ আপনি লিখলেন এখানে 2+2। তো এটাকে, এই সেলটাকে আপনি রান করবেন। কিভাবে রান করবেন, দুইটা ভাবে রান করতে পারেন। একটা হলো এখানে রানের উপরে ক্লিক করলে এই যে দেখা যায়, দেখেন 2+2 4। আর আপনি আরেকটা কাজ করতে পারেন, আমি নিচে লিখলাম 3×3। সেটা হলো শিফট চেপে ধরে ইন্টার ক্লিক করলে আপনি এখানে যাইতে পারবেন। এটা হলো কিবোর্ড শর্টকাট।
কিছু কিবোর্ড শর্টকাট আছে, আপনারা এই জায়গায় গেলে মোটামুটি কিবোর্ড শর্টকাট গুলো পাবেন, হেল্পে যাবেন, এই যে কিবোর্ড শর্টকাটস, দিস আর দ্য কিবোর্ড শর্টকাট। হ্যাঁ, যদি আপনার প্রয়োজন হয় আপনি এখান থেকে, তারপর আমি কিছু কিছু বলে দিব, সমস্যা নেই, আমি করানোর মাঝে কিছু কিছু বলে দিব। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো যে হোয়াট ইজ অপারেটরস, ম্যাথমেটিক্যাল অপারেটরস। প্রথমে আমরা দেখব পাইথনে যোগ বিয়োগ গুণ ভারত ম্যাথমেটিক্যাল অপারেশনস গুলো আমরা কিভাবে করতে পারি। তাহলে আমরা এখানে যোগ দেখলাম, গুণ দেখলাম, আমরা একটা বিয়োগ করে দেখি, 2 বিয়োগ 2, দেখি 0 হয় কিনা। হ্যাঁ, তারপরে আমরা একটা ভাগ করে দেখি, 2 ভাগ 4, 0.5 হয় কিনা দেখি, দেখেন 0.5, 2 কে 4 দিয়ে ভাগ করলে 0.5 হয়। আচ্ছা, আরেকটা জিনিস আসে, সেটা হলো যে আপনার মানে এটাকে আমরা বলি যে পাওয়ার। ধরেন আপনি 2 টু দি পাওয়ার 3 দিতে চাচ্ছেন, তো আমরা হলো দুইটা গুণ সাইন দিই, দেখেন এই যে দুইটা গুণ সাইন দিলে হলো পাওয়ার হয়। 2 টু দি পাওয়ার 3 দিলে হলো 8 হয়, এই যে 8 দিচ্ছে, মানে 2 গুণ 2 গুণ 2। তারপর আপনি ধরেন আরেকটা দিন 3 টু দি পাওয়ার 3, সরি 3 টু দি পাওয়ার 3, মানে দুইটা গুণ সাইন দিয়ে দিলে এটা হলো পাওয়ার, 3 গুণ 3 গুণ 3। আচ্ছা, আরেকটা আছে হলো যে মডিউলাস। মডিউলাস বলতে ভাগশেষ আমরা কিভাবে দেখতে পারি। যেমন ধরেন আমরা একটা কাজ করলাম যে 5% 2, কি দেয়, এটা কি 1 দিচ্ছে, কারণ এটা হলো পার্সেন্টেজ দিয়ে এটা আমরা ভাগশেষটা দেখতে পারি। ভাগশেষ বলতে আপনি যদি 5 কে 2 দিয়ে ভাগ করেন, 2 দুগুণে 4, 1 থাকে হলো আপনার ভাগশেষ। তো এটা আমাদের অনেক কাজে লাগে, লজিক্যাল বিভিন্ন কাজে এটা লাগে, এই জন্য আমরা এটা শেখাই নিচ্ছি। তো আরেকবার দেখাই, 20%2, তার মানে 0, কারণ আপনার এখানে কোনো ভাগশেষ থাকে না। 20 কে 10 দুগুণে মানে 20 আর কি, সো ভাগশেষ থাকে না কিন্তু। সো এখানে ভাগশেষ কেন থাকতেছে, 2 দুগুণে 4 আর হলো ভাগশেষ 1, এখানে তো আপনার ভাগশেষ থাকে না, এই জন্য 0 দেখাচ্ছে। সো এইভাবে আমাদের এটা কাজ করে। তো এগুলো হলো যে ম্যাথমেটিক্যাল অপারেটরস, ম্যাথমেটিক্যাল। আর একটা আসলে হলো আপনার লজিক্যাল অপারেটরস। লজিক্যাল অপারেটরস কি, যে ধরেন আপনি দিলেন 1 ইকুয়ালস টু 1। আচ্ছা, এখানে আমি ডাবল ইকুয়ালস টু দিয়েছি। পাইথনে সাধারণত আমরা যখন ইকুয়ালস টু করতে চাই তখন আমাদেরকে শুধু ইকুয়ালস টু দিলে হয় না, ডাবল ইকুয়ালস টু দিতে হয়, ঠিক আছে। সো ইকুয়ালস টু 2 বার লিখতে হয়। এটা কেন, এটা আচ্ছা, এখানে দুইটা জিনিস আমরা দেখতেছি। একটা হলো যে আপনার লজিক্যাল মানে অপারেটরস, মানে লজিক বলতে কি, যে কম্পারিজন অপারেটরস, কম্পারিজনের যে আপনি কম্প্রাইজ করতে, যেমন আমি লিখলাম 1 ইজ গ্রেটার দেন 1, তো দেখেন সে আমাকে বলতেছে ফলস। তার মানে দুইটা জিনিস এখানে। আরেকটা হলো বুলিয়ান্স। ট্রু ফলস কে বুলিয়ান্স বলে। আসলে এই ঘটনাটা যদি সত্য হয় তাহলে সে আমাকে ট্রু দিবে, এই ঘটনা যদি সত্য না হয় সে আমাকে ফলস দিবে। সো আমি যখন লিখলাম 1 ইজ ইকুয়ালস টু 1, সে আমাকে ট্রু দিল, আমি যখন ইজ গ্রেটার দেন 1 দিল, ফলস দিল, ঠিক আছে। সো এইভাবে। আচ্ছা, আপনারা আমাকে একটা বিষয় একটু বলি, এখানে অনেকেই আছেন যারা একটু জানেন, অলরেডি কিছুটা জানেন। তো যারা অলরেডি কিছুটা জানেন, চাইলে আপনারা ইগনোর করতে পারেন, ইগনোর করার দরকার নাই, আরেকবার জানেন, সমস্যা নেই। আর দেখা যাচ্ছে একটা ক্লাস বা একটা ক্লাসের মাঝখানে, সামনের ক্লাসের মাঝখানে যেই আপনারা হলো যে ডেটা সেট নিয়ে কাজ করার, মানে ডেটা অ্যানালাইসিস করার ভাইবটা পেয়ে যাবেন। সো জাস্ট আপাতত একটু দেখে যান, পরবর্তীতে আপনারা করে নেবেন। আচ্ছা, সো দেন আমরা আরেকটা কাজ করব, যে ধরেন আমি আরেকটা যে লেস দেন দিব, যে 4 ইজ লেস দেন, আমি দিলাম 2। তো এই ঘটনা কি সত্য? না, মিথ্যা। তো একটা ট্রু দিই, 4 ইজ গ্রেটার দেন ট্রু, এই ঘটনা কি সত্য? হ্যাঁ, সত্য। সো এটা হলো গ্রেটার দেন সাইন, এটা লেস দেন সাইন, এটা ইকুয়ালস টু সাইন। এগুলো দিয়ে কিভাবে কাজ করি, এগুলোতে কিভাবে কাজ করতে হয় আমরা দেখলাম। আরেকটা আছে হলো নট ইকুয়ালস টু সাইন। তো নট ইকুয়ালস টু সাইনটা কিভাবে দিতে হয়, যে ধরেন আপনি 1 নট ইকুয়ালস টু দিবেন, তাহলে তার আগে একটা এক্সক্লেমেটরি সাইন দিতে হবে, দেন ইকুয়ালস টু দিতে হবে। তো আমি লিখলাম যে 1 নট ইকুয়ালস টু 1, সে আমাকে দেখি ফলস বলতেছে, কারণ 1 ইকুয়ালস টু 1। তো আমি যদি এটাকে একটু কপি করি, তাহলে নট ইকুয়ালস টু দেওয়ার জন্য আপনাকে ইকুয়ালস টুর আগে একটা এক্সক্লেমেটরি সাইন দিতে হয়। যদি আমি এখানে 2 দিই, দেখেন সে ট্রু বলবে, কারণ 1 নট ইকুয়ালস টু ট্রু, ঘটনা সত্য, ঠিক আছে। তাহলে এখন যে অপারেটর গুলো নিয়ে কথা বললাম, এই অপারেটর গুলোর নাম কি, একজন একটু বলেন তো। লজিক্যাল কম্পাউন্ড বুলিয়ান। লজিক্যাল অপারেটর অ্যাজ ওয়েল অ্যাজ বুলিয়ানস নিয়ে কাজ করলাম, ট্রু ফলস নিয়েও কাজ করলাম, তাই না?
আচ্ছা, আমি একটা জিনিস একটু আপনাদের কাছে জিজ্ঞাসা করি, পাইথনের বেসিক নিয়ে আইডিয়া এখানে কার কার আছে? একটু তাড়াতাড়ি ইয়েস লিখে ফেলেন তো। বেসিক নিয়ে মানে মোটামুটি বেসিক জানেন কতজন আছেন দেখি। আচ্ছা, আপনার হাত উঁচু করেন, হাত উঁচু করেন, হাত উঁচু করলে একটু বুঝতে সুবিধা হবে, কাউন্ট করতে সুবিধা হবে। ভেরি গুড, অনেক। স্যার বেসিক নাই কার কার এটা জিজ্ঞেস করলে ভালো হতো স্যার। না, আবার অনেকে আছে যে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছে, কিছু আছে তো, so যার কারণে জিজ্ঞাসা করলাম। 90 জনের মতো, 80-90 জনের মতো আছে আর কি। ঠিক আছে, সর্বোচ্চ 100 জন, আরো 200 জনের মতো আছে, তারা তাদের বেসিক ওইভাবে নাই। এনিওয়ে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ফিডব্যাক। আচ্ছা, আমরা একটু সামনে যাই। এখন আমরা ডেটা টাইপস নিয়ে কথা বলবো। পাইথনে সাধারণত ডেটা টাইপস নিয়ে যখন আমরা কথা বলি, 3 ধরনের ডেটা টাইপস নিয়ে কথা বলি। একটা হলো স্ট্রিং, একটা হলো, আমি একটু এখানে লিখি, একটা হলো এখানে এই যে হ্যাশ দিয়ে লিখলে এটা হলো কমেন্ট আকারে থাকে, তো এটা একটা কমেন্ট দিচ্ছি। একটা হলো স্ট্রিং, আমরা ইন্টিজারটা আগে দিই। একটা হলো ইন্টিজার, যেটাকে আমরা সংক্ষেপে ইন্ট বলি। ইন্টিজারটা হলো যেটা একটা সংখ্যা। সংখ্যাটা কি, সংখ্যার মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হলো ফ্লোট, অর্থাৎ যেটা ডেসিমাল পয়েন্ট থাকে, আর ইন্টিজারে বেসিক্যালি ডেসিমাল পয়েন্ট থাকে না। তো আমি যদি এখানে যাই, সো ফ্লোট, ফ্লোটটা হলো, এটা হলো ডেসিমাল পয়েন্ট যেখানে থাকে। আর একটা হলো স্ট্রিং আছে, স্ট্রিং হলো যেটা হলো যে আমার ক্যারেক্টার টেক্সট। সো এই 3 ধরনের ডেটা টাইপস নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, তো আমরা একটু যাই। প্রথমে আমরা একটা যে কোনো ভেরিয়েবল লিখি। আমি লিখলাম হলো x ইজ ইকুয়াল টু 10। এখন আমি যদি এক্সটাকে চেক করি, দ্য টাইপ অফ এক্স, আমি ভেরিয়েবল নিয়ে আলোচনা করতেছি, এক্ষুনি আলোচনা করতেছি। দেখেন আমাকে বলতেছে এটা একটা ইন্টিজার। কেন ইন্টিজার? কারণ এই 10 হলো একটা পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যাকে সাধারণত ইন্টিজার বলে। আমি যদি আরেকটা ভেরিয়েবল নিই y ইজ ইকুয়াল টু, আমি 10.5 নিই, এন্ড আমি যদি y এর যে টাইপ এটাকে চেক করি, টাইপ অফ y, দেখেন আমাকে এটা ফ্লোট বলতেছে, বিকজ এটার মধ্যে ডেসিমাল পয়েন্ট আছে। সো আমি যদি আরেকটা কাজ করি, কোন একটা টেক্সট নিই, যেমন আমি লিখলাম যে, ধরেন জেড নিলাম, জেড নিয়ে আমি দিস ইজ সাকিব, আর আমি টাইপ অফ জেডটা চেক করলাম, দেখেন কি বলতেছে স্ট্রিং। তার মানে 3 ধরনের ডেটা টাইপস আছে। আমি এই জায়গায় আপনাদের আরো ক্লিয়ার করতেছি, হুট করে মানে আপনাদের টেনশনের কিছু নাই। হ্যাঁ, আস্তে আস্তে আমরা ক্লিয়ার হয়ে যাবো, সমস্যা নেই। শোনেন, একটু কম ক্লিয়ার হলেও ভয় পাওয়ার কিছু নাই, রেকর্ডিং থাকতেছে, এজ ওয়েল এজ আমরা এই বিষয় নিয়ে সামনে আরো আলোচনা হবে, এগুলো নিয়ে চিন্তা করবেন না, আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। 3 ধরনের ডেটা টাইপস, একটা হলো বললাম স্ট্রিং, ইন্টিজার, যেটা হলো পূর্ণ সংখ্যা, যেমন 10। হ্যাঁ, আমি টাইপটা চেক করলাম, ও আমাকে বলতেছে এটা একটা ইন্টিজার, বিকজ 10 ইজ এ ইন্টিজার। এই এক্সটা হলো ভেরিয়েবল, এক্স এর মধ্যে আমি 10 ভ্যালুটাকে অ্যাসাইন করেছি। সো আমি যখন এক্সটাকে চেক করতেছি, সে এই 10টাকে পাচ্ছে, তো বলতেছে 10 একটা ইন্টিজার। পরবর্তীতে ওয়াই, সেই ওয়াইটাকে চেক করতেছি, বলতেছে 10.5 ডেসিমাল পয়েন্ট আছে, তাহলে একটা ফ্লোট। আর এটা হলো একটা ক্যারেক্টার বা টেক্সট, সে যখন একটা টেক্সট পাচ্ছে তখন সে বলতেছে স্ট্রিং। সো আমাদের এই 3 ধরনের ডেটা টাইপস নিয়ে আমরা সাধারণত কথা বলি, সেটা হলো যে ইন্টিজার, ফ্লোট এন্ড হলো স্ট্রিং। এখন একটু আপনাদেরকে, যেহেতু এখানে ভেরিয়েবল লিখছি, একটু ভেরিয়েবলটা বোঝাই, তারপরে আমার ওই সামনে উপরে আবার একটু যাচ্ছি। হোয়াট ইজ ভেরিয়েবল? ধরেন আপনি লিখলেন যে মাই ইনকাম ইজ ইকুয়াল টু, ধরেন আমি লিখলাম আমার ইনকাম 30,000 টাকা। তো দেন আমি লিখলাম যে মাই সেভিংস সরি, আমি লিখলাম যে মাই সেভিংস ইজ ইকুয়াল টু, আমার যে ইনকাম আছে এই ইনকামের 30%। হ্যাঁ, দেন আমি লিখলাম যে প্রিন্ট, এই প্রিন্ট বা আমি কি লিখতেছি এগুলো কোনো কিছু নিয়ে আপনাদের টেনশনের কিছু নাই, আমি সব বোঝাবো। আমি আপাতত আপনাদের বোঝাচ্ছি হোয়াট ইজ ভেরিয়েবল।
এটা আপনাদেরকে সব সুন্দর করে বোঝানো হবে, এগুলো নিয়ে কোনো টেনশন করেন না। হ্যাঁ, সো আমি লিখলাম যে প্রিন্ট মাই সেভিংস দিয়ে আমি এটাকে প্রিন্ট করলাম। সরি, এখানে গুণটা দেয়নি, যে এটা হলো আমার ইনকামের 30%। কোথাও একটা জায়গায়, আচ্ছা আমি চেক করতেছি, 1 মিনিট। প্রিন্টের ভিতরে যে টেক্সটটা এটা ইনভার্টেড কমা দেন। স্যার 3 এর আগে আপনি স্পেস দিয়েছেন। তো দশমিকের না ওইটা সমস্যা না, আপনি যেটা বলেছেন ওইটাও সমস্যা না। হ্যাঁ, এটা ইনভার্টেড কমা, মানে আপনি বলতেছেন এই যে এটা, দশমিকের পরে স্পেস আসে গেছে। এটা 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 না, এটা কিছু না। আপনি যেটা এই যে এখানে, হ্যাঁ এইখানে, সরি এখানে স্যার আমি মানে উনি বলতেছিলাম আমি আমি ওইটা খেয়াল করি নাই। না, ওইটা কোনো সমস্যা না ভাই। আপনি যেটা বললেন যে প্রিন্টের পরে আপনি ওইটা মানে এখানে যখন আপনি প্রিন্ট লিখতেছেন তখন এটা দরকার না। এনিওয়ে, সো আপাতত এটাকে একটু বাদ দিয়ে আমরা এই জায়গাটায় আসি। ওইখানে ওই যে দশমিকের পরে একটা স্পেস পড়ে গিয়েছিল, আমি খেয়াল করিনি। এনিওয়ে, সো আমরা একটু এটা খেয়াল করি, এটাকে কেটে দিই। আচ্ছা, এখন দেখেন আমি কি করেছি এখানে, একটু ক্লিয়ার করে আমরা বুঝি। আমি লিখলাম মাই ইনকাম ইজ ইকুয়াল টু 30,000। এখন এই যে মাই ইনকাম যে কথাটা, এই কথাটা হলো আমার একটা ভেরিয়েবল যেটার মধ্যে আমি ভ্যালু অ্যাসাইন করি। তার মানে মাই ইনকাম কথাটা মধ্যে আমি 30,000কে অ্যাসাইন করতেছি। তাহলে মাই ইনকাম হলো আমার ভেরিয়েবল, 30,000 হলো আমার ভ্যালু। এখন কথা হলো যে একটা ভেরিয়েবলের মধ্যে কি একটা ভ্যালু থাকতে পারে? না, অনেক ভ্যালু। একটা এক্সাম্পল দিই, ধরেন একটা এক্সেল শিট, এই যে আমার এখানে একটা এক্সেল শিট ওপেন আছে। ধরেন কোন একটা জিনিসের মধ্যে আমি গেলাম, মানে একটু দাঁড়ান আমি 1 মিনিট, এই যে এটার মধ্যে গেলাম, তো এখানে লেখা হয়েছে যে প্রোডাক্ট, এই যে এই কলামে এখানে লেখা আছে যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, বা এখানে লেখা আছে ইয়ার। তো এই যে ওপিডি নিউ ইয়ার যেটা, এটা হলো আপনার ভেরিয়েবল, এর মধ্যে অনেক ভ্যালু আছে। দিজ আর দ্য ভ্যালুস। হ্যাঁ, সো একটা ভেরিয়েবলের ভিতরে একটা সিঙ্গেল ভ্যালুও থাকতে পারে, যেমন আমরা এটা নিয়েছি, মাল্টিপল ভ্যালুও থাকতে পারে। ঠিক আছে, সো একটা ভেরিয়েবলের মধ্যে, আমি আবারও বলি, একটা ভেরিয়েবলের মধ্যে সিঙ্গেল ভ্যালুও থাকতে পারে, মাল্টিপল ভ্যালুও থাকতে পারে। যেমন একটা এক্সেল শিটে আপনি ধরেন আপনি এজ নিয়ে কথা বলতেছেন, তো আপনি উপরে লিখে রাখলেন এজ, ভিতরে 100 জনের এজ দিলেন, তাহলে এজটা হলো আপনার ভেরিয়েবল, আর এই যে 100 জনের এজ দিলেন, দিজ আর দ্য ভ্যালুস। আপনি একজনের দিলে ওইটাও একটা ভ্যালু হইতো, অনেক জনের দিলে ভ্যালুস। তাহলে ভেরিয়েবলটা কি, ওই যে উপরে আমি যেটা মানে যেটা দিয়ে আমি ওই টোটাল এজ কে অ্যাসাইন করতেছি, এখানে আমার ইনকামকে আমি অ্যাসাইন করতেছি মাই ইনকাম কথাটা দিয়ে, এটা হলো মাই ইনকাম আমার ভেরিয়েবল। সো আমি লিখলাম আরেকটা ভেরিয়েবল নিলাম যে মাই সেভিংস। পরবর্তীতে দেখেন আমি কিন্তু 30,000কে কল করি না, আমি বলছি যে আমার ইনকাম যেটা আছে উপরের ভেরিয়েবল, সেটা তুমি 30% দিবা। তো সে এটাকে প্রথমে মাই ইনকামকে নিল, নিয়ে তার 30% দিল। এখন আমি যদি এটাকে প্রিন্ট করলাম, সে আমাকে 9,000 আউটপুটে দিল। তার মানে কি? তার মানে হলো যে সে মাই সেভিংস কে প্রিন্ট করলো। সে মাই সেভিংসটা কি, আমার ইনকামের 30%। তাহলে আমার কিন্তু আলটিমেটলি আমি ভেরিয়েবলকে প্রিন্ট করতেছি, কিন্তু আমি দেখতেছি কি, ভ্যালু। তাহলে ভ্যালু এবং ভেরিয়েবল বুঝতে পেরেছি মনে হয়। এখন এখানে দেখেন আমি কি করেছিলাম, এক্স ইজ ইকুয়াল টু 10 নিয়েছিলাম, তার মানে এক্স হলো ভেরিয়েবল, 10 হলো তার ভ্যালু। তো আমি যখন টাইপটা চেক করতেছি, আমি ভেরিয়েবলের টাকে ভিতরে দিচ্ছি, সে ভ্যালুর যে টাইপ সেটাকে দেখাচ্ছে যে 10, তাহলে 10 হলো একটা ইন্টিজার, 10.5 এটা একটা ফ্লোট, জেড একটা লেখা, তাহলে এটা একটা স্ট্রিং। তাহলে আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার হোয়াট ইজ ভেরিয়েবল, হোয়াট ইজ ভ্যালু, অ্যান্ড হোয়াট ইজ ডেটা টাইপস। অ্যান্ড আমি একটু আরো একটা বিষয় এখানে বলবো যে হোয়াট ইজ ম্যাথমেটিক্যাল অ্যান্ড বুলিয়ান্স অপারেটরস অ্যান্ড কম্পারিজন অপারেটরস। আপনাদের কাছে যাব, সেটা হলো যে কত পার্সেন্ট ক্লিয়ার একটু লিখে দিবেন যেটা দেখানো হয়েছে। আচ্ছা, যারা নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তারা একটু লিখেন, যাদের পাইথনের, আমি একটু তাদেরকে লিখতে বলতেছি। যারা পাইথনে আগে ধারণা ছিল না, আপনি মাত্র দেখলেন, তারা একটু কাইন্ডলি লিখেন।
তাদের যারা আগে থেকে মোটামুটি জানেন তাদের লেখার দরকার নাই, যারা জানেন না, যারা নতুন শিখলেন তাদের এটা দেখি তাদের কি অবস্থা। এখানে আমি অনেককেই দেখতে পাচ্ছি, আমি কয়েকজনকে চিনি, তারা নতুন দেখতে পাচ্ছি, বাট তারা দেখলাম 100%, 90%, 80%। ভেরি গুড, দ্যাটস গুড, দ্যাটস গুড। মানে আপনারা সহজ কথায় আপনারা মানে খুব, আমি আমার ইয়া দিব না, এখানে বলবো আপনাদের এখানে ক্রেডিট যে আপনারা সুন্দর করে দেখছেন বিষয়টা। এটা দিস ইজ কমপ্লিটলি ইউর ক্রেডিট। আচ্ছা, এখন আমরা হলো আজকের মতো এখানেই ক্লাস এন্ড করে দিব। আপনাদের রেকর্ডিং চলে যাবে, আমাদের এই রেকর্ডিংটা আসতে 1 ঘন্টা লাগে। 1 ঘন্টার পরে আপনাদের একটা, যদি আজকে রাতে হয় সম্ভব, না সকালবেলায় দিয়ে দিব, আপনারা সারাদিন একটু দেখবেন, আর কোনো অসুবিধা নাই। আপনাদের এই 3টা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে 4 দিন থেকে 5 দিন সময় দেওয়া হবে আপনাদের রেকর্ডিং দেখে প্রিপারেশন নেওয়ার জন্য। ঠিক আছে? দেখেন, আমি যদি এই কম্পিটিশনটা আপনাদের এই সবাইকে এত সুন্দর করে না করে দিতাম, তাহলে কি হইতো কম্পিটিশনটা? আপনারা যেন জানেন না এই বিষয় সম্বন্ধে, তারা কিন্তু এই কম্পিটিশনে মানে আসতে ওই সুযোগটা আপনারা পেতেন না। সুযোগটা কারা পাইতো? শুধুমাত্র যারা জানে। তো এই হয় কিন্তু বাংলাদেশে কম্পিটিশন গুলো লঞ্চ করে, ওইটার কোনো ট্রেনিং করায় না বা কিছুই করায় না। তো শুধুমাত্র যারা বেনিফিশিয়ারি কারা হয়? যারা বিষয়টা জানে। ঠিক আছে? সো দিস ইজ নট গোয়িং টু বি, মানে হতে পারে যে সেটা এক ধরনের কম্পিটিশন, সেটাও আমরা লঞ্চ করব। আচ্ছা, অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা আপনাদের চিন্তা করা লাগবে না, ওটা অটোমেটিক্যালি আমাদের ট্র্যাকিং আছে, ওটা আপনাদের নামগুলো ওখানে উঠে গেছে। ঠিক আছে? সো এবং কতজন কত সময় আসেন সেটাও উঠে যাবে। ঠিক আছে? কে কত সময় এখানে থাকতেছে সেগুলো ওখানে দেখাবে। ও আচ্ছা, আপনারা যারা এই যে জুপিটার নোটবুক এগুলো বুঝতেছেন না, আপনারা একটা কাজ করবেন, এই এই জিনিসগুলোর জন্য আপনাদেরকে আমি সব থেকে ইয়া করব যে আমি আপনাদেরকে একটু হেল্প করব, যে কিছু কিছু ভিডিওস আমরা একটু ওখান থেকে নিয়ে দিয়ে দিব। এটা তো আছে, এডিশনালি কিছু ভিডিওস আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকে ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। এক্সাম তো যেটা বললাম, যে আমি আবারও একটু বলি যে লাস্ট যেদিন ক্লাস হবে তারপরে আপনাদেরকে ভিডিওস এবং মেটেরিয়ালস দিয়ে দেওয়া হবে। মানে এই ভিডিওস গুলো তো এখন দিবই, আর বাকি সব একসাথে দিয়ে দিয়ে মানে সবগুলো চলে যাবে যখন তারপর থেকে 4 দিন বা 5 দিনের মধ্যে আপনাদের মানে মানে কুইজটা নেওয়া হবে, আর ওই দিন প্রবলেমটা দিয়ে দেওয়া হবে। তার মানে আপনি 3-4 দিন সময় পাচ্ছেন এই 30 মার্কের একটা প্রবলেম সলভ করার জন্য। ঠিক আছে? এই আমি যেটা বললাম, অ্যাটেন্ডেন্স নিয়ে নেওয়ার কোনো দরকার নাই, এটা গুগল শুধু মানে গুগল মিট দিয়ে আমরা মানে আপনারা কারা আছেন, কতটুকু সময় আছেন, সবকিছু আমরা ট্র্যাক করতে পারি। এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই। ঠিক আছে? সো ওইটা আমরা দেখতেছি। কুইজ হবে হলো যেই দিন আপনাদের প্রবলেমটা আপনারা জমা দিবেন, ওই দিনই আপনাদের কুইজ হবে। ওই দিন আমরা আপনাদের সাথে এরকম লাইভে থাকবো, আমরা কুইজটা শেয়ার করব, আপনারা সবাই যাবেন, কুইজটা পূরণ করবেন, একটা টাইম দেবো, অতটুকু টাইমের পরে আপনি আর সাবমিট করতে পারবেন না। হ্যাঁ, সো কুইজটা হয়ে যাবে, কুইজটা হয়ে যাওয়ার পরে আপনাদের কুইজটা নিব, দেন আপনাদের প্রবলেম এন্ড আপনার এই প্রবলেম সলভিং, অ্যাটেন্ডেন্স এবং কুইজের উপরে বেস করে আপনাদের রেজাল্ট দিবে। একজন একটু জিজ্ঞাসা করেছেন যে ভাইয়া বিআই এবং ডেটা অ্যানালিস্টের মধ্যে ডিফারেন্সটা কি? বেসিক্যালি ডেটা অ্যানালিস্টরা মাল্টিপল রোল প্লে করে, বাট খুব ডিপে যায় না। যেমন ধরেন আপনাদের স্পেসিফিক কোশ্চেন থাকলে লিখতে পারেন, আর যাদের কোশ্চেন নাই আজকে ক্লাস শেষ আপনারা চলে যেতে পারেন। হ্যাঁ, আপনারা এখন অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো টেনশন করেন না, যাদের কোশ্চেন নাই বা যারা এক্সট্রা জানতে চান না তারা চাইলে এখন লিভ দিতে পারেন, কালকে দেখা হচ্ছে আবার। ঠিক আছে? সো আপনাদেরও কাজ আছে, আপনাদের বাসায় কাজ থাকতে পারে, তাই না? সো আপনাদেরকে শুধু শুধু রেখে কষ্ট দিব না। যদি কোশ্চেন থাকে তাহলে লিখেন, আমি অ্যান্সার দিচ্ছি, আমি আছি আপনাদের সাথে। আচ্ছা, উনি একটা কোশ্চেন করেছেন, সাধারণত ডেটা অ্যানালিস্টের কথাটা বলি, ডেটা অ্যানালিস্টের সব জিনিস সম্বন্ধে একটা নির্দিষ্ট লেভেলে জানে, কারণ তাদের ডিফারেন্ট টাইপস অফ ডেটা নিয়ে কাজ করে। কিন্তু বিআই অ্যানালিস্টরা বা বিআই ডেভেলপাররা তাদের পাওয়ার বিআই বা এই ধরনের টুলস সম্বন্ধে খুব ইন ডেপথ জানতে হবে। তার আবার সবকিছু অনেক বেশি জানা, মানে মোটামুটি সবকিছু, ধরেন একজন বিআই অ্যানালিস্টের পাইথন জানার খুব একটা দরকার নেই, কিন্তু একজন ডেটা অ্যানালিস্টের আছে। কিন্তু বিআই অ্যানালিস্টের ওই বিআইটা খুব ভালো জানতে হয়, যেটা ডেটা অ্যানালিস্টের জানতে হয় না। মানে এটা একটা ডিপার রোল, ওই জিনিসটা তার অনেক ভালো জানতে হবে। ক্লিয়ার ভাই? আপনি যে জিজ্ঞাসা করেছেন ক্লিয়ার?
স্যার আমি এমআইএস থেকে হলে আমি বলবো যে এমআইএস থেকে হলে আপনি অবশ্যই বিআই অ্যানালিস্টে যাবেন, আমার এটা বেস্ট মনে হয় এমআইএস ব্যাকগ্রাউন্ড থেকে হলে। আচ্ছা, আরো কয়েকটা কোশ্চেন আমি একটু নিব। অ্যাজ এ সিএস ব্যাকগ্রাউন্ড হুইচ অফ দ্য প্রেফার ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং? সিএস ব্যাকগ্রাউন্ডের ডেটা ইঞ্জিনিয়ার অর ডেটা অ্যানালিস্ট? আসলে ডেটা অ্যানালিস্ট হিসেবে শুরু করাটা ভালো, মানে তারপরে আপনি পরবর্তীতে জব করতে করতে বা সুইচ করলেন। আমি মনে করি ডেটা অ্যানালিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করাটা এটা বুদ্ধিমানই কাজ। আবার মানে একটু সহজ তো, মানে আবার যারা মনে করেন যে আপনি চ্যালেঞ্জ নেবেন, সরাসরি আপনি ডেটা ইঞ্জিনিয়ার অথবা ডেটা সায়েন্টিস্ট হিসেবে ক্যারিয়ারের দিকে যুক্ত পারেন। স্যার আমি হচ্ছে ম্যাক ইউজার, আমার আসলে আপনি যে বুলিয়ান এক্সপ্রেশন যেখানে করেছেন এটা আসলে কোথায় করবো আমি খুঁজে পাচ্ছি না। আমি স্যার একটু স্ক্রিনটা শেয়ার করতে পারবো? না, এখন তো ওই স্ক্রিন শেয়ার করতে এরকম দেখার না, আমি আপনাদেরকে একটু জাস্ট সহজ করে এই বিষয়গুলোকে আপনাদেরকে জন্য সহজ করে দিই। এগুলো খুব সিম্পল জিনিস। কি করবেন আপনারা হলো জাস্ট চলে যাবেন হলো ইউটিউবে, এসব ক্ষেত্রে ইউটিউবের হেল্প নেবেন যে আমি ম্যাক ইউজার, আমি এটা করতে পারতেছি না, হাউ ক্যান আই হ্যান্ডেল দিস। দেখবেন যে ইউটিউব আপনার কত সুন্দর সমাধান দেয়। আমি বুঝাইতে পারছি ভাইয়া? জি ঠিক আছে, ইউটিউব ইজ দ্য বেস্ট এইসব ক্ষেত্রে। আচ্ছা, তারপরে আমি একটা কোশ্চেন নিচ্ছি যে ডেটা অ্যানালাইসিস শেখার পর জব ইন্টার্ন পসিবিলিটিস ইফ ইটস এন হাউ গুড। আচ্ছা, বাংলাদেশে জব ইন্টার্ন তুলনামূলক কম আছে, কিন্তু আমরা দিচ্ছি। আপনি এখানে আমাদের এখানে যারা করে তাদেরকে আমরা এমনিতেই সরাসরি, যারা ভালো করে করে থাকে তাদেরকে আমরা সরাসরি ইন্টার্ন দিই, হ্যাঁ, পেইড ইন্টার্ন দিই যারা শেষ করে, এবং তাদেরকে আমরা জব প্লেসমেন্টে হেল্প করি। এটা বিষয়টা হলো যে বাংলাদেশে প্র্যাকটিসটা মেসিভ আকারে আমরাই নিয়ে এসেছি। বাংলাদেশে মেসিভ আকারে এটা নিয়ে আমরাই কথা বলতেছি, এত বেশি মেসিভ আকারে কথা কেউ বলতেছে না। এটা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। ডেটা সলিউশন 360 আমরাই সব থেকে বেশি মেসিভ আকারে এটা নিয়ে কথা বলতেছি এবং আমরা চেষ্টা করতেছি। সো ইন্টার্নশিপ জব এগুলো নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই, এগুলো সামনের দিনগুলোতে এগুলোর অনেক ডিমান্ড হবে। যেটা করতে পারেন যে আপনি ভালো করে শিখেন, পসিবল মানে অনেক ভালো পসিবল, জাস্ট শেখাটা যাতে ভালো হয়। আপনি যে কোনো জায়গা থেকে শিখেন, ইউটিউব বা ফ্রি অনেক রিসোর্সেস আছে, বাট ভালো শিখেন। কুইজ কোশ্চেন প্যাটার্ন, কুইজ চারটা মানে কুইজ যেমন হয়, হ্যাঁ, কুইজ যেমন হয় বেসিক্যালি এমসিকিউ হবে, এমসিকিউ, শর্ট কোশ্চেন না এমসিকিউ। আচ্ছা আসুন, আচ্ছা এখানে বল স্যার ক্যান আই স্যালারি রেঞ্জ ফর ডেটা অ্যানালিস্ট ইন সাইড? আচ্ছা, স্যালারি রেঞ্জটা হলো যে আমি বলবো আই ক্যান সে দ্যাট যে বাংলাদেশের ক্ষেত্রে ওয়ান সাইটে আপনি 25 থেকে 30 শুরু করবেন, 2-3 বছর এক্সপিরিয়েন্স হলে একটা লাখের উপরে চলে যাবে। এটাই হলো সুবিধা। অন্য জায়গায় হলো আপনার 30 থেকে 40 যাবে, 45, ডেটা অ্যানালিস্ট হলে আপনি লাখের উপরে ইনকাম করতে পারবেন। সুবিধা হলো এইগুলা, মানে এখানে ম্যাসিভ গ্রোথটা আছে। 3-4 বছর পরে আপনি অনেক ভালো যাবেন, বা তখন আপনি দেশেই থাকবেন, আপনার 3-4 বছর এক্সপিরিয়েন্স হলে আপনি রিমোট জবে চলে যেতে পারবেন, তখন আপনাকে অ্যাটলিস্ট $1000 স্যালারি। ঠিক আছে। আর একেবারে রিমোট, একেবারে শুরুতে যদি রিমোট পান তাহলে $500, $600, $700 বেশি দিবে না, মানে একেবারে ইনিশিয়ালি $500-600 বেশি দিতে চায় না, কারণ ওরাও চায় যে এইসব জায়গা থেকে যখন হায়ার করবে তখন একটু কম টাকায় হায়ার করতে চাই। তো $600 বা $500 আমাদের দেশে 60, 65, 70 হাজার টাকা, 80 হাজার টাকার মতো পড়ে। $600 প্রায় 80। সো খারাপ না একেবারে, হ্যাঁ, ইনিশিয়ালি। বিআই ডেভেলপার কি, এটা বললাম যে বিআই ডেভেলপার হলো যে ড্যাশবোর্ড বিল্ড করে। আপনাদের একটা এক্সাম্পল দিই বিআই এর। ও আমি তো আবার কেটে দিছি, স্ক্রিন কেটে দিছি। আচ্ছা, এই সেশনের এই আমি একটু রেকর্ডিংটা অফ করে দিই, আমি অন্য ইয়াতে আছি, কারণ এই সেশনের এই অংশে এগুলো থাকার দরকার নাই। এগুলো আপনাদের দেখে, এগুলো থেকে তার কোশ্চেন হবে না, কোশ্চেন আগে যেগুলো করাইছে ওগুলো থেকে হবে। সো ধরেন একটা ড্যাশবোর্ড মেকিং, সেটাকে মনে করেন যে লেভেলে নিয়ে যাওয়া, খুব ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া, এবং এই যে কাজগুলো, এখানে কিন্তু অনেক কাজ আছে, দেখে মনে হইতে পারে যে সিম্পল। এখানে দেখেন ডেটা মডেলিং আছে, হ্যাঁ, সো অনেক কমপ্লেক্স জিনিসপত্র আছে, দেখে অত সহজ মনে করেন, এগুলো বিআই ডেভেলপারের কাজ। হ্যাঁ, সো এই যে ঠিক আছে, সো এগুলা পাওয়ার বিআই বা এক্সেল এই ধরনের ইয়াতে করা হয় আর কি। সেক্টর গুলো বলেন। আচ্ছা, আমি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, অ্যাকাউন্টিং আইটি ব্যাকগ্রাউন্ডে ক্যারিয়ার করতে চাই, কি কি ফোকাস থাকা লাগবে? আপনি একটা এক্সেলটা ভালো করে শিখেন, পাওয়ার বিআই,
এসকিউএলটা শিখেন, হ্যাঁ, আর আইটি নিয়ে একটু পড়াশোনা করেন, ভালো একটা জায়গা পাবেন আশা করি। মানে আমি বলবো যে এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল এই তিনটা খুব ভালো করে শিখেন, ঠিক আছে। আর এই ডেটা অ্যানালাইসিস নিয়ে একটু দেখেন ভালো করে, ঠিক আছে। অ্যাকাউন্টিং এর অনেক কাজ আছে, যেমন ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, আপনার ধরেন এটাকে আমরা বলি ব্যালেন্স শিট তৈরি করা, তারপরে মানে ইন দ্য পাওয়ার বিআই অনেক কাজ আছে আর কি, অ্যানালাইসিস, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, অ্যাকাউন্টিং অ্যানালাইসিস, দেয়ার আর লটস অফ অ্যানালাইসিস, ইউ নো দ্যাট। আচ্ছা, এনি ইন্টার্নশিপ অপরচুনিটি অ্যাভেলেবল ইন বিডি? আছে, ইন্টার্নশিপ অপরচুনিটি আছে, বেশি কম। এই যে কতজন পাচ্ছে, এই যে আমাদের দেখেন, আমাদের ওয়েবসাইটে, আমাদের ইয়াতে যান, পেজে যান, পাচ্ছে তো, আছে, অনেক আছে, কিন্তু একটু খুঁজতে হবে, নিজের পজিশনটা ভালো তৈরি করতে হবে। আছে, আপনি ভালো করে আমার কাছে আসেন, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা 120 জন আছেন, 120 জন ভালো করে শিখে আমার কাছে আসেন, আমি 120 জনকে ইন্টার্নশিপ দিই। কেন? কারণ হলো আমি জানি আপনি যদি ভালো করে শিখে আসেন, আপনাকে আমার ইন্টার্নশিপ দিয়ে করলে আমার মানে ক্ষতি হবে না, আমার অনেক উপকার হবে, আমি কাজ আনতে পারবো, অনেক কাজ আছে, ভালো ক্যান্ডিডেট দরকার। আমরা সেই জায়গাটাই সলভ করার চেষ্টা করতেছি। ফ্রম বিবিএ ব্যাকগ্রাউন্ড, হোয়াট শুড আই পারপাস? ডেটা অ্যানালিস্ট ইজ দ্য বেস্ট। ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, ও ডেটা অ্যানালিস্ট হইলেই আপনি বিজনেস, কারণ আপনি অলরেডি বিবিএ বিজনেসে আছে, আপনার জন্য ডেটা অ্যানালিস্ট ইজ দ্য বেস্ট। যারা ফাইন্যান্স বিবিএ ব্যাকগ্রাউন্ড আছেন, মানে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এইচআর, এদের জন্য আমি ডেটা অ্যানালিস্ট বেশি ইয়া করবো। এনিওয়ে, সো আজকে বিদায় নিচ্ছি, ইটস অলরেডি 2 hours নাও। আপনারা ভালো থাকেন, দেখা হচ্ছে কালকে আবার। আসসালামু আলাইকুম।